নির্বাচনের ডামাডোলে বাংলাদেশ এখন কাঁপছে এবং সেই সঙ্গে নানান জটিলতা, নানান আশঙ্কা, নানান সুখবর নিয়ে বাংলাদেশের ভোটাররা অপেক্ষা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ অংশগ্রহণ করার জন্য। প্রায় 12,76,00,000 ভোটার রয়েছে, নারী পুরুষের সংখ্যা প্রায় সমান, এবং দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ নতুনভাবে ভোট দিতে পারবে বলে বিশ্বাস রেখে এই নির্বাচনী প্রচারণাগুলোতে উৎসব মুখর পরিবেশে কাজ করে যাচ্ছে। এবং 300 আসনে নির্বাচন হবে। বিএনপি এবং জামাত প্রধান বিরোধী দল হিসেবে কাজ করবেন। বাংলাদেশের যে দলটি বিগত দিনগুলোতে নির্বাচন ব্যবস্থাকে বেশ পণ্ড করে, কুক্ষিগত করে নিজের মধ্যে রেখে দিয়েছিল, সেই দলটি এবার আর নির্বাচনে অংশগ্রহণ করছে না। দেশের মানুষের নানান কথা তো আমরা শুনছি, দেশের মানুষের নানান বিষয় নিয়ে আমরা টকশোতে আলোচনা করছি, পত্রপত্রিকা দেখছি, রিলস দেখছি, কিন্তু প্রবাসী ভাইরা এইবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এবং প্রবাসী ভাইদের এই ভোটটাও বাংলাদেশের জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তো দি বাংলা পালসের আজকের এই আয়োজনে 3 জন প্রবাসী ভাইকে 3 দেশ থেকে আমন্ত্রণ জানিয়ে তাদের কথা আমরা শুনতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আব্দুল হাকিম, আমাদের সাথে যুক্ত আছেন সুইডেনের স্টকহোম থেকে কে এম রাশেদুল হাসান, এবং জার্মানির বার্লিন থেকে আব্দুল্লাহ নুমান। আপনাদের 3 জনকে দি বাংলা পালসের আজকের এই আয়োজনে স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। সজীব। ওকে, ওকে, আমি আমি একটু শুরু করতে চাই। এ কে এম রাশিদুল হাসান ভাই, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই এবং বুঝতে চাই, এত বছর পর প্রবাসী ভাই বোনেরা ভোট দেবেন এবং এই ভোটে উৎসব মুখর যে পরিবেশ, সেটা সম্পর্কে একটু জানতে চাই। সুইডেনের স্টকহোম থেকে যুক্ত হয়েছেন এ কে এম রাশিদুল হাসান ভাই। রাশিদ ভাই, ওই জায়গার পরিবেশটা একটু বলেন এবং প্রবাসীদের মনের চিন্তা ভাবনা এখন কেমন? ধন্যবাদ সজীব ভাই, আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এখানে অনুভূতিটা হচ্ছে মানে একটু ভিন মানে বিচিত্র ধরনের অনুভূতি আছে এখানে। আমাদের যারা বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটি আছে স্টকহোমে, জি। হুম, তো এই মিক্সড অনুভূতির মধ্যে যেমন আমার মতো কিছু আমাদের একটা বিশাল গ্রুপ আছে যারা খুবই এক্সাইটেড, যারা মনে করে বাংলাদেশের ইতিহাসে ডায়াসপোরা ভোটিং এর যে ইনিশিয়েটিভটা নিয়েছে সরকার, এটা একটা বাংলাদেশের ইতিহাসের জন্য একটা বড় ধরনের ব্রেক থ্রু। এবং এর মাধ্যমে যেটা হয়েছে যে বাংলাদেশ তার যে প্রবাসীদেরকে যে সম্মান করে, হুম, তাদের যে ভোটাধিকারকে সম্মান করে, সেটা ফুটে উঠেছে। হুম, হুম, এবং আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে যোগাযোগ করে তারা নিজেরা এই পোস্টাল ভোটিং এর জন্য রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু জি। আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে আসলে অনেক আগে থেকে হয়তো বা সুইডেনে আছেন, একটু সিনিয়র সিটিজেন, যারা তারা অলরেডি সুইডেনের নাগরিক হয়ে গিয়েছেন। তারা দেখা হুম, গেছে যে এই প্রক্রিয়াটা অনেক জটিল হওয়ার কারণে ওনারা সেই ওনাদের সেই আগ্রহ হারিয়ে ফেলেছেন। আর একজন আর কিছু হয়তো খুবই মাইনর একটা অংশ আছেন যারা আসলে বাংলাদেশের অতীতের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ওনারা আসলে বাংলাদেশের রাজনৈতিক যে কোনো প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রেখেছেন। তো আমার কাছে পুরোপুরি একটা মিশ্র অনুভূতি মনে হচ্ছে। তবে একটা বিশাল অংশের মানুষ বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের সকল পারপাস নিয়ে ওনারা অনেক বেশি উদ্বিগ্ন একদম। থাকেন, এবং বাংলাদেশের এই ভোটাধিকার, জাতীয় নির্বাচন নিয়ে ওনারা সবসময় একটা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যেই আছেন। হুম, হুম। ওকে, এই একই প্রশ্ন আমি আব্দুল হাকিম ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো সবার শেষে, কারণ বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যে। আমি সেখানে আসবো, কিন্তু আমি একটু নোমান ভাইয়ের কাছ থেকে জার্মানির পরিস্থিতিটা শুনেছি। নোমান ভাই, সেই সঙ্গে আপনি যুক্ত করবেন যে এই যে পোস্টাল ভোট নিয়ে যে নানান কথাবার্তা চলছে, নানান দিক, ভালো দিক, মন্দ দিক, এটা হবে ওটা হবে, ভোট জালিয়াতি হবে, নানান কথা বলছে, এগুলোকে পাশ কাটিয়ে এবার ভোট দিতে পারছে প্রবাসীরা, সেটাই কি বড় হয়ে উঠছে না? নোমান ভাই, আপনার মন্তব্য শুনতে চাই ছোট করে। ধন্যবাদ সজীব ভাই। আহ, আমি এই ব্যাপারে একমত যে আসলে আমাদের একটি ঐতিহাসিক দিন আসতে যাচ্ছে। প্রায় 17 বছর পরে আমাদের যারা বাংলাদেশি আছেন আমরা ভোট দিতে পারছি, বিশেষ করে আমরা যারা বিদেশে আছি আমাদের কমিউনিটি থেকে হুম, আমরা ভোট দিতে পারছি। এই ব্যাপারে আমাদের জার্মানি এবং আশেপাশের যারা আছেন সবার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, এবং সবাই একদম। আসলে এর পার্ট হতে পেরে খুবই আনন্দিত। তবে পুরো প্রসেসটা যে সম্পূর্ণ স্মুথ তা বলা যাবে না, কারণ যে প্রসেসটা ডিজাইন করা হয়েছে হুম, হুম, এটি টেক সেভি মানুষদের জন্য খুবই ইজি বলতে পারেন। কিন্তু যারা সাধারণত বিভিন্ন টেক সেভি মানুষ নন, যারা এইসব ব্যাপার সম্পর্কে অবগত নন, তাদের জন্য আসলে একটু কষ্টকর, এবং অনেকে এই হুম, ঝামেলা
তাদের কাছে ঝামেলা মনে হয়, তারা হয়তো করতে পারছে না। বিশেষ করে যারা আগের কমিউনিটি আছেন, যারা মুরব্বীরা আছেন, তাদের জন্য খুব কষ্ট হয়ে গেছে। হুম হুম এবং হুম। এই ব্যাপারে একটি ঘাটতি অবশ্যই লক্ষ্য করা গেছে। আমি বিশেষ করে এমবাসি থেকে তারা যে প্রোগ্রামগুলো অথবা যেভাবে করেছেন সেটি আসলে পর্যাপ্ত নয়, এবং সেগুলো রাজনৈতিক নেতাকর্মীর মধ্যে সীমাবদ্ধ ছিল, সাধারণত যারা সব সময় হুম। এইসব ব্যাপারে আগ্রহ থাকে। তবে ইয়ং জেনারেশনের ভিতরে অবশ্যই এটা একটা জোয়ার নিয়ে এসেছে। এবং এই জায়গায় কিছু উৎকণ্ঠা তো অবশ্যই আছে, তবে জার্মানিতে উৎকণ্ঠার পরিবেশটা তেমন নেই, কারণ জার্মানিতে পোস্টাল সিস্টেমে যেভাবে রেজিস্ট্রেশন করা হয়েছে, প্লাস ভোটগুলো যেভাবে হুম দিচ্ছেন, হুম। আপনার একজনের ব্যালট আরেকজনের কাছে যাওয়ার সুযোগ নাই, এবং অ্যাড্রেসটা একেবারে রেজিস্টার্ড অ্যাড্রেস হিসেবে আসছে। বাট আমরা ওকে। তো মধ্যপ্রাচ্যে দেখেছি, সেই ব্যাপারে অনেকের মাঝেই উৎকণ্ঠা কিছু একটা বিরাজ করছে। তবুও তা ছাপিয়ে আমরা আশা করছি যে একটা সুন্দর ভোট হবে, এবং আমাদের যে নতুন জেনারেশন, যারা আমরা কখনো ভোট দিতে পারিনি, তাদের জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। ওকে। ইউরোপের পরিস্থিতি তো শুনলেন আব্দুল হাকিম ভাই। এইরকম পরিস্থিতি চলছে, বাংলাদেশের বড় একটা কমিউনিটি মধ্যপ্রাচ্যে সৌদি আরবে অবস্থান করে। তাদের ভিতরে নানান রিলস আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া মারফত দেখতে পাই। বাস্তব চিত্রটাও কি এইরকমই উৎসব মুখর এখানে সৌদি আরবে? আপনাদের নিজস্ব কমিউনিটিতে যে আলোচনা হয়, আপনি দীর্ঘদিন যাবৎ সেখানে আছেন, আপনার মন্তব্যটাও একটু ছোট করে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য বাংলা পালস চ্যানেলের উদ্যোগে আয়োজিত আজকের এই অনলাইন টকশোর জনাব সঞ্চালক, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার একান্ত প্রিয় দ্য বাংলা পালস চ্যানেলের দেশ এবং বিদেশে অবস্থানরত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি দ্য বাংলা পালস চ্যানেলের কর্তৃপক্ষকে, যারা আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 জুলাইয়ের যারা শাহাদত বরণ করছেন মানুষের অধিকার আদায়ের জন্য, তাদের সকলের। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়েট জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এবং তার ক্যাবিনেটকে, যারা প্রবাসীদেরকে ভোটার হিসেবে সম্পৃক্ত করেছেন। আমি সৌদি আরবে দীর্ঘ 29 বছর থেকে অবস্থান করছি প্রবাসী হিসেবে। দীর্ঘ সময়ে কোন সরকার এই প্রবাসীদের ভোটার হিসেবে সম্পৃক্ত করার ভূমিকা রাখেননি। আমি প্রবাসীদের পক্ষ থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমান সরকার প্রবাসীদের ভোটের ব্যাপারে যে উদ্যোগ গ্রহণ করেছে, এটাকে বিশেষ করে মিডল ইস্টের, আমি যেখানে সৌদি আরবে অবস্থান করছি এবং এর আশেপাশে যে দেশগুলো রয়েছে, আপনারা যে মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন উৎসব মুখর, আসলে তারা অত্যন্ত পজিটিভলি এই পয়েন্টটিকে নিয়েছে, এবং মিডিয়াতে আপনারা যা দেখতে পাচ্ছেন তার থেকেও আমরা বাস্তবে অনেকের কাছ থেকে এটাকে তারা এটা সুন্দরভাবে গ্রহণ করেছে। সুতরাং এটা খুবই সুখকর ভাবেই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু আসলে সিস্টেমের কারণে, কিছু প্রতিবন্ধকতার কারণে কিন্তু পরিপূর্ণভাবে ভোট দিতে না পারলেও তারা অত্যন্ত আফসোস করছেন যে আসলে আমরা ভোটের সুযোগ পেলাম, কিন্তু কিছু সমস্যা টেকনিক্যাল প্রবলেমের কারণেই, এবং প্রথম যেহেতু এই ভোটের উদ্যোগ নেওয়া হয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, তবে এটা পজিটিভলি নিয়েছে প্রবাসীরা, এবং আমরা আশা করছি যে প্রবাসীদের এই উদ্যোগ এবং ভবিষ্যতে এটাকে আরো ডেভেলপ করবে, সিস্টেম যদি ডেভেলপ করা হয়, তারা কিন্তু আসলেই ম্যাক্সিমাম প্রবাসীরা এটাকে তাকে সুন্দরভাবে গ্রহণ করার মধ্য দিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ। ওকে ওকে, ধন্যবাদ হাকিম ভাই। আমি একটু একে এম রাশিদুল হাসান ভাই আপনার কাছে আসতে চাই। এই যে আপনি নিঃসন্দেহে বাংলাদেশের কোনো একটি আসনের জন্য ভোট দিয়েছেন, আপনি কোন আসনে ভোট দিয়েছেন সেটি আগে শুনতে চাই। আপনি কোন আসনের জন্য ভোট দিয়েছেন? জি, ধন্যবাদ। আমি আসলে বাংলাদেশে, আমার দেশের বাড়ি লক্ষ্মীপুরে, আমি লক্ষ্মীপুরে এক ওকে, আসনে ভোট দিয়েছি। লক্ষ্মীপুরে এক আসনে ভোট দিয়েছেন আপনি। সুইডেন থেকে যা দেখেন বাঙালি কমিউনিটি সহ বাংলাদেশের মানুষদেরকে যারা ভোট দিয়েছে, বেশিরভাগ কোন দলকে দেখা যায়? আমরা রিলসে যা দেখি দাঁড়িপাল্লার জোয়ার চলছে, কেউ কেউ ধানের শীষেও দিচ্ছেন বা 10 দলীয় জোটের প্রার্থীকে দিচ্ছেন। আপনারা কি দেখেন আসলে ওখানে? সুইডেনে, সুইডেন সহকারে ওভারঅল আসলে ইন্টারনেটের যেটা আমরা দেখতে পাচ্ছি, এটার কিছু বাস্তবতা আছে। যেহেতু বাংলাদেশে আসলে দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে আসলে পলিটিক্যাল যে
একটা বাইনারি পলিটিক্সের সংস্কৃতি ছিল বাংলাদেশে দীর্ঘ সময় ধরে। তো সেখান থেকে জুলাই অভ্যুত্থান আসার কারণে, যেহেতু জুলাই অভ্যুত্থানে প্রবাসীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সুইডেনে আমাদের স্টকহোমে লাগাতার কর্মসূচি ছিল। সেখানে সেখানে আমাদের এম্বাসির সামনে আমাদের কর্মসূচি ছিল, আমাদের সুইডেনের বিভিন্ন গভর্নমেন্ট যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে গিয়ে আমাদের লাগাতার ডেমনস্ট্রেশন হয়েছে। এই কারণে সুইডেনে থাকা যে কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি, তাদের বাংলাদেশের প্রতি ওনাদের মানে আগের যে পার্সপেক্টিভ ছিল সেটা অনেকটা শিফট হয়েছে। যে কারণে বাংলাদেশিরা এখন রাজনীতির ব্যাপারে সচেতন হয়েছে। যারা আগে কোন একটা ইন্ডিভিজুয়াল পার্টিকে ফলো করতো, তারা এখন সেখান থেকে সরে আসছে, অনেকে নিউট্রাল পজিশন নিয়েছে। তো এই কারণে বলা যায় যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আর মানে মনে হয় বাইনারি পলিটিক্স এর নেই, যেটা আমার মনে হচ্ছে আমার জায়গা থেকে। আমি জানি না, হয়তো বা অন্য কারো অন্য কোনো অনুভূতি হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা বড় ধরনের পরিবর্তন আসছে এবং মানুষ তার আগে কোন দল করতো সেটা থেকে বেরিয়ে এসে তার এলাকায় সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক যে প্রার্থী তাকে ভোট দেওয়ার ব্যাপারে আমার কাছে এতটুকু তথ্যই আছে আর কি। তারা সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিবেন বলে তারা আমাদের কাছে তাদের ওকে। মতামত ব্যক্ত করেছেন। এই স্লোগানটা তো বাংলাদেশে জামাতে ইসলামী সবচেয়ে বেশি দিয়ে থাকে এবং তারাই তো সেটা বলছে যে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। তো আমি যদি আপনার কথার মাধ্যমে ধরে নেই, সুইডেনের মানুষজন বা যারা বাংলাদেশে বাংলাদেশি রয়েছে সেখানে, তারা বেশিরভাগ দাঁড়িপাল্লায় ভোট দিবে। নোমান ভাই, আপনিও এখানে কথা বলতে পারেন বা অ্যাড করতে পারেন। তো বাংলাদেশে তো অনেক অভিযোগ জামাত ইসলামের ব্যাপারে, তারা জান্নাতের টিকিট বিক্রি করে না হয় ভোট নিচ্ছে। সুইডেনেও কি এরকম টিকিট বিক্রি হচ্ছে? জার্মানিতেও কি টিকিট বিক্রি হচ্ছে? এভাবে জামাত ইসলাম বিক্রি করে কি জিতছে বা যে নিতে চাচ্ছে, এরকম কোনো, মানে বাংলাদেশে না হয় আমরা এই এই ব্যাপার মানে বলতে পারে জামাতে ইসলামী, কিন্তু ওইখানে কারা বলছে বা বলে কিনা আসলে? নোমান ভাইও অ্যাড করতে পারেন এখানে। ধন্যবাদ। আসলে ভোটের কিছুদিন আগে আমি দেশে ছিলাম, এবং আমি ওকে। ঢাকা 19-এর একজন ভোটার। আমি সেখানে ঘুরেছি, প্লাস আমি আরো 4-5টি নির্বাচনী এরিয়ায় আমার যাওয়া হয়েছে। আমি চাঁদপুর গিয়েছি, আমি কুমিল্লা গিয়েছি, আমি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছি। সো আমার এবং আমি রাজশাহীও গিয়েছি। সো আমার বিশাল ওকে। বড় একটা এরিয়া আমার আহ, হাঁটাচলা হয়েছে। এবং আমি এরপরে আমি ঢাকা শহরের ভিতরেও ছিলাম। ঢাকা শহরে এমনকি একদম। যেদিন হাদি ভাই শহীদ হন, হুম আহ, হুম। তখন আমি ছিলাম। তখন যখন কেওস চলছে, তখন কেওসের আশেপাশে আমি ছিলাম। সো আমার অনেক কিছু দেখার একটা অভিজ্ঞতা হয়েছে। এবং অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হচ্ছে, আসলে অনলাইন আর অফলাইনের মধ্যে আকাশ পাতাল একটা তফাৎ আছে। এবং এই ওকে। তফাৎটা রাজপথে আমি অবশ্যই দেখেছি। যেমন আমি যদি ঢাকা 19-এ বলি, সেখানে আহ, আমরা জামাতের ক্যান্ডিডেটের পরিচয় আমি নেওয়ার চেষ্টা করছিলাম অনেক, যে উনি আসলে হুম। কোথায় থাকেন এবং উনি কি করেন বা এসব সম্পর্কে জানার চেষ্টা করছি। এবং সেই ব্যাপারে আমার খুব বেগ পেতে হয়েছে। এবং আমি প্রায় 1 মাস ছিলাম, আমি আসলে তার ইনফরমেশন পাইনি। পরে আমি শুনতে পারি তিনি সেখান থেকে ইলেকশন করছেন না, তার বদলে ওকে। এনসিপির আরেকজনকে দেওয়া হয়েছে। এবং তার ব্যাপারে আমি কিছু জানার চেষ্টা করি, এবং আমি এখন পর্যন্ত যা দেখছি, তারা মাঠে একদম নেই। এবং এই অবস্থায় তারা কিভাবে জিতবেন, এটা আমার আসলে আমি আমি বুঝছি না। কিন্তু বাট অনলাইনে যখন দেখি, তখন দেখি তারা খুব হেভিলি তারা ইনভলভ বিভিন্ন জায়গায়। এবং সেম ঘটনা আমার সাথে ঘটেছে। আমি ব্রাউনবাড়ি একটি আসনে যখন গিয়েছিলাম, সেখানে হুম আমি আসনটার নাম মনে নেই, বাট সেখানে বিএনপি ক্যান্ডিডেট এম এ মান্নান সাহেব ছিলেন, হুম। ব্রাউনবাড়িয়া নবীনগর আসনের। এবং সেখানে আমি গিয়ে ওকে। জামাতের সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। এবং সেইখানেও আমার আসলে অনেক বেগ পেতে হয়েছে যে জামাতের ক্যান্ডিডেটকে। এবং ভাগ্যক্রমে আমি যেই গ্রামে ছিলাম, আমার খালার বাসা সেই গ্রামে জামাতের ক্যান্ডিডেট, বাট ওনারা কেউ জানেন না যে ক্যান্ডিডেট কে। এবং এই সব জায়গা থেকে আমার আমার যেটা মনে হয়েছে, যে জামাতের ক্যান্ডিডেটসি সম্পর্কে মানুষের যে প্রচার, সেটা নেই। এবং আমি এখন যদি ফিরে আসি, যে বার্লিনে কি অবস্থা। বার্লিনে জামাতের অবশ্যই একটা অবস্থান রয়েছে, এবং তাদের বেশিরভাগই যারা আগে নিজের পরিচয় প্রকাশ করতেন না, তাদের পরিচয় আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এবং তারা কিছুদিন আগে পর্যন্ত তারা সাইলেন্টলি বিভিন্ন মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিলেন, এবং বিভিন্ন ট্যাগ ওকে। দিয়ে তারা তারা মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করছিলেন। এই ট্যাগগুলো যেমন আমরা সবাই জানি, যে ট্যাগগুলো দেওয়া হয়েছে 6 তারিখ থেকে তারা দেওয়া শুরু করেছেন, যে চাঁদাবাজ, সন্ত্রাস এবং বিভিন্ন ট্যাগ দিয়ে হুম তারা তাদের ভোট কালেক্ট করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের এখানে সরাসরি আপনি যদি বলেন যে অন্য কোনো দল এইভাবে ভোট কালেক্ট করার চেষ্টা করছে কিনা, সেটা আমার চোখে পড়েনি। এবং সেই দিক থেকে ওকে। হয়তো হুম হুম। জামাত এগিয়ে থাকবে, যে তারা বিদেশি ভোটারের ক্ষেত্রে তারা এই যে সাইলেন্ট কাজগুলো করছে, সেটা হুম। হয়তো তাদের জন্য একটু প্লাস পয়েন্ট হতে পারে। বাট অন্যান্য ক্ষেত্রে যারা রাজনৈতিকভাবে সচেতন, তাদেরকে আসলে এইসব বলে ভুলানো যায় না, এবং সেক্ষেত্রে তারা মনে হয় সঠিক সিদ্ধান্ত নিবে বলে আমার মনে হচ্ছে।
ওকে, নোমান ভাই, আপনি একটা খুব নতুন শব্দ আজকে ইউজ করেছেন, খুব ভালো লেগেছে, যে সাইলেন্টলি তারা কাজ করছে, কিন্তু বাংলাদেশের মিডিয়া এবং আমরা তো গুপ্ত সুপ্ত বলেই জানি, মানে একটু সহজ ভাবে বললে তারা এরকম হয়। আমি আব্দুল হাকিম ভাইয়ের কাছে আসবো, প্রশ্ন রেখে যাচ্ছি, আমি একটু রাশেদ ভাইয়ের কাছে আরেকটু শুনে আসবো, যে এই আব্দুল হাকিম ভাই আপনার কাছে যখন ফিরবো তখন আমি জানতে চাই যে সৌদি আরবে গুপ্ত সুপ্তর অবস্থাটা আসলে কেমন। আর এটাও বুঝতে চাই যে সৌদি আরব, বাংলাদেশে যেমন চাঁদাবাজ ট্যাগ দেওয়া হয়, ওখানকার জামাত ইসলামের মানুষেরাও কি বিএনপি কে চাঁদাবাজ ট্যাগ দেয় কিনা, বা আপনারা চাঁদাবাজির সম্মুখীন হয়েছেন কিনা। রাশেদ ভাই, আপনার কাছে আসি, আপনাদের জি। সুইডেনে এ, গুপ্ত সুপ্ত এবং এই সাইলেন্টরা কিভাবে কাজ করছে আসলে? সুইডেন হচ্ছে আসলে একটা একটা দেশ যেখানে বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটি আছে, কিন্তু হ্যাঁ, অনেক বেশি নেই। আর সুইডেনের এটা কি মানে আবহাওয়ার কারণে হোক অথবা যে কোনো কারণে সুইডিশ কালচারটা হচ্ছে মানুষ একটু রিজার্ভড। হ্যাঁ, এবং বাংলাদেশের যে মানুষগুলো আগে দেখা গেছে বাংলাদেশের অনেক রাজনীতির রাজপথে বড় বড় স্লোগান দিয়েছে, তারাও এখানে এসে অনেক বেশি রিজার্ভ হয়ে যায়। হ্যাঁ, তো এখানে আসলে সরাসরি এরকম কোনো মানে আহ, প্র্যাকটিস হয়নি, কারণ ছোট কমিউনিটি হওয়ার কারণে সবাই সবাইকে চেনে, কে কোন দল করে, কোন আদর্শ লালন করেন, এবং চলাফেরা দেখেই বোঝা যায় আসলে কে কি করেন। তো এখানে ওকে, গোপন হওয়ার কিছু নেই, কিন্তু আহ, কিছু মানুষ আছেন যারা হয়তোবা বিএনপি কে পছন্দ করেন অথবা জামাতকে পছন্দ করেন অথবা আওয়ামী লীগকে পছন্দ করেন, কিন্তু সেগুলো নিয়ে আসলে সরাসরি এখানে কোনো মানে কাদা ছড়াছড়ি অথবা ক্যাম্পেইনিং এখনো দেখা যায়নি। তারপরেও এখানে কয়েকটা রাজনৈতিক দলের সরাসরি তারা নিজস্ব ফ্ল্যাগেই এখানে কাজ করেন, তাদের কমিটিও আছে, সেই কমিটিতে তারা বিভিন্ন প্রোগ্রামও করেন। কিন্তু এই মুহূর্তে জামাতের এখানে কোনো মানে রাজনৈতিক ইয়াতে নেই আর কি, হয়তোবা কিন্তু বাংলাদেশ থেকে তারা একসময় জামাতকে পছন্দ করতেন, অথবা শিবিরের সাথে যারা জড়িত ছিলেন তারা এসে এখানে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করেন আর কি। বিভিন্ন ওকে, যে ওকে, ওকে, সামাজিক বা ধন্যবাদ, রাজনৈতিক প্ল্যাটফর্ম যেগুলো আছে, সেগুলো ধন্যবাদ। ওনারা এগুলোর মাধ্যমে কাজ করছেন। একদম, একদম। এবার আব্দুল হাকিম ভাই, আপনার কাছে আসতে চাই, যে আপনি বলেন সৌদি আরবের অবস্থা কি এই দুই প্রেক্ষাপটে। আমরা জানি সৌদি আরবেও বিএনপির একটা ভালো অবস্থান আছে, তো ওইখানে আসলে জামাত বিএনপি কে কি বলে ট্যাগ করে, আর বিএনপির লোকেরা আবার জামাতকে এইরকম সাইলেন্ট গুপ্ত সুপ্ত বলে কিনা, মানে ওখানকার প্রতিযোগিতাটা আসলে কেমন হচ্ছে? আসলে আফসোস আমাদের নোমান ভাই এবং রাশেদুল ভাইয়ের জন্য, যে সারা দুনিয়াতে মিডিয়ার মাধ্যমে দেশি বিদেশি যারা মিডিয়া আছে তারা কিন্তু এই সমস্ত রিপোর্ট প্রকাশ করতেছে, এবং যে তাদের অবস্থান কি বাংলাদেশে, আপনার বিএনপির কি অবস্থান, এবং তাদের যে চাঁদাবাজি ট্যাগ আসলে আমাদেরকে দিতে হয় না, বা সংগঠনকে দিতে হয় না, বা দলকে দিতে হয় না, সাধারণ মানুষ এটা ভালো করে জানে। যেমন আমার অফিসের মধ্যে একজনকে আমি জিজ্ঞেস করলাম যে ভোটের কি অবস্থা, কাকে ভোট দিচ্ছেন, তো উনি বলতেছেন যে আমি আওয়ামী লীগ করি, কিন্তু ভোটটা আমি দেবো দাঁড়িপাল্লাতে। কেন? কারণটা কি? উনি বললেন যে আমার বাড়িতে বিএনপির পক্ষ থেকে তাদের কর্মী বাহিনী আমাদের চাঁদাবাজি করে, সুতরাং আমি তাকে ভোট দেবো না। তার মানে তো আব্দুল হাকিম ভাই, এখানে বলা যায় তাহলে গুপ্ত ভোটারও আছে, তাই না? মানে শুধুমাত্র এখানে গুপ্ত প্রার্থী বা গুপ্ত দলের আসলে কর্মী না, গুপ্ত ভোটারও আছে দেখা যায় এখন। জি জি, না না, সাইলেন্ট, এখানে পরিবেশ তো ওই রকম না, এখানে তো মিছিল মিটিং বাংলাদেশের মতো করা যায় না। কিন্তু যখনই পার্কে, কমিউনিটি সেন্টারে দেখা সাক্ষাৎ হয় একে অপরের সাথে, তখন তারা কথা জি, বলেন। এখানে ওকে, যুদ্ধের কোনো প্রশ্ন নাই। এখানে আসলে অনেক সময় পরিবেশের কারণে ওকে, তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। আর তারা সবচেয়ে, যে প্রবাসীরা আপনারা জানেন, সবচেয়ে তাদের চাওয়াটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের স্ত্রী সন্তান রয়েছে, আমাদের হ্যাঁ, সম্পর্ক রয়েছে, এটা যেন সুন্দরভাবে থাকতে, এটা যেন সুন্দর থাকে, এখানে যেন কোনো ধরনের হস্তক্ষেপ না হয়, কোনো নিরাপত্তার যাতে কোনো ধরনের ঘাটতি আমাদের সন্তান পরিবারের উপর না হয়। সুতরাং এই জন্য কোন দলটা সবচেয়ে বেশি ফিট। আর জি। জামাত ইসলামের পক্ষ থেকে যেটা হচ্ছে যে মিডিয়ার মধ্যে এসেছে যে আপনার তারা আব্দুল হাকিম ভাইকে শোনা যাচ্ছে না, সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটি। আব্দুল হাকিম ভাই, আপনাকে শোনা যাচ্ছে না কোনো কারণে, সাইলেন্ট হয়ে গেছেন। আব্দুল হাকিম ভাই যেহেতু সাইলেন্ট হয়ে গেছেন, সেহেতু আমি কিছু বলি এখানে। আব্দুল জি, হাকিম ভাই সুন্দর করে একটি কল্পকাহিনী বানিয়ে দিলেন যে তার পরিবারের কারো কাছে চাঁদা নেওয়া হয়, এবং এমন কল্পকাহিনী আমি অনেক অনেক শুনলাম। আমি এর পরে দেশেও গিয়েছি, দেশে গিয়ে আমার দেখার হ্যাঁ, অভিজ্ঞতা হচ্ছে। আমি আমি একেবারে নাম ধরে বলবো, আমি সাভার পল্লী হ্যাঁ, থাকি, নবীনগরের জি, পাশে। আমি জিজ্ঞেস করছি, ভাই আপনাদের এখানে রিক্সায় কেউ চাঁদা নেয় কিনা? তারা হ্যাঁ, বলছেন না। আমি আমি আমার বন্ধু বান্ধব যারা মার্কেটে ব্যবসা করতে, তাদের সাথে আমি জিজ্ঞেস করছি, আপনাদের কাছে এরকম কোনো খবর আছে কিনা যে কেউ চাঁদা নেয় অথবা চাঁদাবাজি করছে?
আমি তাদের কাছে পাইনি। আমার পরিবার, আমরা এখানে আছি, অনেকে বাড়িঘর করছে, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি আপনাদের এখানে চাঁদাবাজি হচ্ছে কিনা। হুম, আমি কিন্তু এরকম কোনো খবর পাইনি। হ্যাঁ, ঠিক উনি কোথায় পাচ্ছেন, এবং এরকম আমরা বাঁশের কাল্লায় বিভিন্ন সময় দেখেছি তারা আচ্ছা, অল্প কিছু বানিয়ে তারা এগুলো করেন, এবং হয়তো এরকম ওকে ভাবে ওকে পেয়েছেন। নোমান নোমান ভাই, এই জায়গাতে একটা ইন্টারেস্টিং তথ্য আপনাকে দেই তাহলে। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশে আসার আগে উনি ভিডিও কনফারেন্সে বলেছিলেন যে এবারকার ইলেকশন হবে কোনো ব্যক্তিকে দেখে নয়, মার্কাকে দেখে। তো কেন মার্কাকে বলার প্রয়োজন পড়লো যে 300 আসনে প্রার্থীরা থাকবে, তারা ওই অঞ্চলের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই, তো তারা তাদের মানুষকে যারা ভোট দিবে তাকে দেখে কি দিবে না, মানে এটা কেন কেন বললেন মার্কা দেখতে হবে কেন? আপনার কাছে কি মনে হয়? না, এখানে এই সুন্দর একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন। কারণ আমরা যখন দেখেছি, যখনই হুম ইলেকশন না ধরেন, যখন 6 আগস্ট আসলো, 6 আগস্ট থেকে কিন্তু জামাত হুম একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইনে চলে গেছে, এবং প্রোপাগান্ডা ক্যাম্পেইন গুলো ভাই যেভাবে বললেন যে আমার আমার ভাই, আমার ভাতিজা, এবং এরকম অনেক কথা শুনেছি। এবং এইসব ব্যাপারে আমি আগে পোস্ট করতাম। আমি যখন জুলাইয়ের পরে বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভিজম করতাম, এরকম খবর আসলে আমি পোস্ট করতাম। পরে আমি যখন বিভিন্ন সময় এই কথাগুলোর বিভিন্ন ভিতরে যাওয়ার চেষ্টা হ্যাঁ করি, অনেক হুম ক্ষেত্রেই আমি ফেক বিভিন্ন কিছু পেয়েছি। এরপরে আমি সবকিছু ব্যাপারে ক্রিটিক্যাল ভাবে থিঙ্ক করি। যেমন ধরেন, বাংলাদেশে যে চাঁদাবাজি নেই এমন হুম কেউ বলতে পারবে না, কিন্তু চাঁদাবাজিটা কোথায় আছে, কোন জায়গায় আছে, এইটা হুম আপনাকে হুম বুঝতে হবে। কারণ আমরা যখন নব্বইয়ের দিকে যখন বিএনপি প্রথম ক্ষমতায় আসলো, তখন এক সময় ছিল। এরপর আমাদের যখন মেমোরি শুরু হয়েছে, মানে সেকেন্ড টাইম যখন বিএনপি ক্ষমতায় আসে, হুম হুম সেই সময় আমরা মিরপুরে ছিলাম। আপনি জানেন মিরপুর একটি হেভিলি সন্ত্রাসী প্রবণ একটা এরিয়া ছিল। একদম জি প্রচুর গ্যাং, সেভেন স্টার গ্যাং, শাহাদাত থেকে শুরু করে কালা জাহাঙ্গীর, সবার সেখানে একটা আড্ডা এবং চক্র ছিল। এবং সেইখানে আপনি যখন কোনো বাড়ি ঘর করতে যাইতেন, তখনই তারা আপনার কাছে চাঁদা চাইতো, চাঁদা, কাফনের কাপড় অথবা বিভিন্ন কিছু দিয়ে চাঁদা চাইতো। এবং এই জিনিসটা কিন্তু অপারেশন ক্লিন হার্ট এবং পরবর্তী সময় যে কার্যক্রম বিএনপি নিয়েছে, তখন কিন্তু সেটা দূর হয়েছে। কিন্তু এখন হুম যে চাঁদাবাজিটা আছে, আমরা চাঁদাবাজি বলি অথবা একটা সিন্ডিকেট বলি, আমি চাঁদাবাজি ওয়ার্ডটা ইউজ করবো না, কারণ এই ওয়ার্ডটা ইউজ করলে প্রবলেমটাকে আমার ছোট করে বলা হবে। যেমন আমাদের যে অবৈধ দখলদারিত্ব আছে, বিশেষ করে হুম বিভিন্ন মার্কেটের সামনে যে জায়গাগুলো, এবং প্রত্যেকটা হুম এরিয়ায় মহাসড়কের সামনে যে জায়গাগুলো, এই জায়গার ভিতরে একটা সিন্ডিকেট আছে। সিন্ডিকেটে কারা আছে? সিন্ডিকেটে আছে রাজনৈতিক দলের কোনো একটা গ্রুপ। প্রত্যেকটা এরিয়াতে কোনো একটা গ্রুপ আছে যারা এই রাজনৈতিক সিন্ডিকেটের সাথে যুক্ত, এবং তার সাথে আছে প্রশাসন এবং পুলিশ, এবং 3 গ্রুপ হুম মিলে সিন্ডিকেট আছে। সিন্ডিকেটরা কি করে? এই আমাদের দেশে যে এখন অর্থনৈতিক বাজে অবস্থা, হুম এর হুম মধ্যে ছিন্নমূল মানুষ তৈরি হয়েছে, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করে, এবং তাদের পক্ষে মার্কেটে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দিয়ে দোকান নেওয়া সম্ভব নয়। সো তারা হুম রাস্তার মাঝখানে আশেপাশে বসে। এখন তারা যখন বসে, তাদের কাছ থেকে, তাদের উঠিয়ে না দেওয়ার জন্য তাদের কাছ থেকে প্রশাসন এবং এই রাজনৈতিক দুর্বৃত্তদের মাঝে একটা কম্বিনেশন, একটা যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা আগেও ছিল আওয়ামী লীগের আমলে, এই সিন্ডিকেটটা হুম ট্রান্সফার হয়ে হুম। নতুন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, তারা এখান থেকে টাকা তোলে। এই এবং নতুন সিন্ডিকেটে কি বিএনপি আছে? এই নতুন এই সিন্ডিকেটে কি বিএনপির প্রার্থী আছে, বিএনপির এই মানুষজন আসছে? এই নতুন সিন্ডিকেটে সব ধরনের রাজনৈতিক দলের মানুষ আছে, এবং জামাতও আপনি আছে? জামাতও আছে। জামাতও আছে? আমি একটা উদাহরণ দিব, কারণ জামাতের আবু সালে ভাই নামে একজন, যিনি জুলাই আচ্ছা, যোদ্ধা ছিলেন, তাকে চিটাগাঙে পিটিয়ে মারা হয়। তার সম্পর্কে ওকে আপনি নিউজটা খুঁজে নিয়ে দেখেন, কারণ অনেকে হয়তো জানে না যে আহ, জামাতের আমরা এখন যে রূপটা দেখছি, এই রূপটা হচ্ছে, ধরেন জামাতের 2টা রূপ আছে। হ্যাঁ, একটা হলো যে যারা তাদেরকে আগে থেকে চিনে তাদের একটা রূপ, ওকে আরেকটা হলো এখন যারা ওকে তাদের একটা দুর্বল একটা রূপ নিয়ে তারা রাজনীতি করছে, সেই রূপ। আসবো আসবো নোমান ভাই আপনার কাছে। আমি আব্দুল হাকিম ভাইয়ের কাছে আবার ফিরবো, রাশেদ ভাই এরপরে আপনার কাছে যখন ফিরবো, নোমান ভাই সহ একসাথে আপনাদেরকে জিজ্ঞেস করব যে আসলে 7,000 এর অধিক বিএনপি কর্মীকে এবং বিএনপি নেতা কর্মীকে বহিষ্কার করলো বিএনপি নিজেই, এবং তাদেরকে চাঁদাবাজের অভিযোগ দিয়েই বহিষ্কার করলো, কিন্তু নোমান ভাই তো বিএনপির চাঁদাবাজি দেখতে পাচ্ছেন না। আব্দুল হাকিম ভাই আপনার কাছে যেখানে ছিলাম ওই জায়গাতে পরিস্থিতিটা কি আপনার, সেটা যদি একটু বর্ণনা করেন। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এখানে আহ, প্রবাসীদের পক্ষ থেকে যে অবজারভেশন এবং নিরাপত্তার কথাটাই আমরা বলছি। জি জামাত ইসলামের পক্ষ থেকে অ্যাকচুয়ালি তো আমরা প্রবাসী, আমাদের সংগঠন ওইভাবে ইনভলভমেন্ট না যে হুম আপনার ডাইরেক্ট প্রতিনিধি হিসেবে কথা বলছি, ব্যাপারটা সেরকম না। মানে যে ভোটার হিসেবে সেটা হচ্ছে যে যতটুকু ইনফরমেশন পাওয়া যায়, জামাত ইসলামের কর্মসূচি, এই নির্বাচনী তাদের যে প্রচারণা হঠাৎ করে তারা হুম শুরু করেনি, জি এবং দীর্ঘদিন থেকে তারা কাজ করে যাচ্ছে। সুতরাং এখানে ক্যান্ডিডেটকে চিনবে না, একটা গ্রামের একজন মানে ভোটার চিনবে না, এটা তার আসলে গ্রহণযোগ্য নয়। আমার মনে হয় যেখানে ইনফরমেশন কিছু গ্যাপ আছে আমার কাছে মনে হচ্ছে। আর আপনি ওকে জানেন যে কিছুদিন আগে কারণ বাজারের মধ্যে আপনার
যে সংঘর্ষ হয়েছিল ব্যবসায়ীদের হুম সঙ্গে, চাঁদাবাজদের, সেখানে তো অনেক পরিষ্কার যে কারা এর সঙ্গে জড়িত ছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা মিডিয়ার মাধ্যমে এবং জরিপের মাধ্যমে এবং তাদের যে তথ্য দেশ এবং বিদেশে সবকিছু পরিষ্কার, দেশে কারা চাঁদাবাজি করছে আর কারা করেন না। আর জামাত ইসলামের মতো একটা সংগঠন, আমাদের যতটুকু তথ্য আছে যে তাদের যে তিনজন, অর্থাৎ দুটো মন্ত্রণালয়, তিনজন মানে দুইজন মন্ত্রী ছিলেন, তিনটে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন হুম করেছেন, হুম তাদের হুম ব্যাপারে কোনো ধরনের মানে অর্থ তসরুপের কোনো হুম মেসেজ নেই। সুতরাং এটা আমাদের সবার কাছে পরিষ্কার যে সবকিছু ট্যাগ দিতে পারে জামাত ইসলামে, কিন্তু অর্থ তসরুপ চাঁদাবাজির কথাটা কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবেন না। হ্যাঁ, এটা তারেক রহমান সাহেব, অবশ্য জনাব তারেক রহমান সাহেব আজকে একরকম ভাবে এটা স্বীকারই করে নিয়েছেন বলা যায়। কিরকম ভাবে সেটা, যে উনি বলেছেন যে তাদের যে দুইজন মন্ত্রী ছিল, বিএনপি সরকার যদি এতই খারাপ করে থাকে তাহলে তারা সেখান থেকে বেরিয়ে গেলেন না কেন, পদত্যাগ করলেন না কেন। তার মানে এটা বোঝাচ্ছে যে একরকম ভাবে বিএনপি সরকার ভালো বা খারাপ সেটা যেমন একটা ব্যাপার আছে, সেটা অন্য আলোচনা, কিন্তু এটা একরকম ভাবে ভ্যালিডেট করে কিনা এ কে এম রাশেদুল হাসান ভাই যে এই স্টেটমেন্টটা, এই কথাটা যে না ওনাদের দুজন আসলে ভালো ছিল, এই কথাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন আসলে? যে আমি যেহেতু আসলে জামাতের অথবা জামাত ইসলামের কোনো রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আসিনি, জি। কিন্তু আমার যেটা কমন সেন্স বলে যে 2001 থেকে 2006 ছয়। সাল, 5-6 সাল পর্যন্ত আমরা তো যদিও ছোট হুম ছিলাম, হুম কিন্তু যতটুকু পত্রিকা পড়েছি এবং ইতিহাসে আমরা যতটুকু পড়েছি, এই ওই সময়টার যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেগুলো পড়েছি, জামাতের ছিল দুইজন আহ, মন্ত্রী, মন্ত্রী। আর বাকি পুরোটা ক্যাবিনেট ছিল বিএনপির। তো হুম এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম, আওয়ামী লীগের যে সময়টা, যে 17 বছর, বিভিন্ন সময় বিএনপিকে আমরা দেখতাম যে জামায়াত মানে লীগের সাথে আতাত করে তারা চলে যাচ্ছে। 2013 সালে হচ্ছে যখন কাদের মোল্লার রায় দেওয়া হলো, তখন বিএনপির সবাই খুব ফুঁসে উঠলো যে জামাত মনে হয় কেন ফাঁসির রায় দেওয়া হলো না, মনে হয় জামাতের সাথে একটা আওয়ামী লীগের সাথে একটা আতাত হয়ে গেছে। এবং সেটা আমরা 2023 সাল পর্যন্ত শুনেছি। তাহলে কি হতো, হুম নাম্বার ওয়ান, হয়তোবা আমি যেটা গেস করি যে জামাত হয়তোবা সেই সময় সেই দুইটা এরকম দুর্নীতি যে পাহাড় গড়েছে তারা, তখন যে মাফিয়াতন্ত্র কায়েম করেছে বিএনপি, এটা তো আসলে নিডলেস টু সে। এবং সেই সময় হয়তোবা আমি যদিও ছোট ছিলাম, কিন্তু যতটুকু মনে হচ্ছে আর কি, যে কারেন্ট প্রেক্ষাপট দেখে, যে জামাত হয়তোবা তাদের সেই দুজন মন্ত্রীকে সেখান থেকে পদত্যাগ করিয়ে নিয়ে যান নাই, হয়তোবা তারা ঐক্যের স্বার্থে, যেহেতু একটা গভর্নমেন্ট, জামাত চলে যাওয়া মানে হচ্ছে তাদের গভর্নমেন্টের লেজিটিমেসি কমে যাওয়া, কারণ তারা হুম 4 দলীয় ঐক্যজোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তারা সেখানে ক্যাবিনেট ফর্ম করেছে, এবং তারা মনে করেছে হয়তোবা বৃহত্তর ঐক্যের স্বার্থে তারা সাইলেন্ট ছিল। কিন্তু পরবর্তীতে আমরা হুম যেমন 5 আগস্টের পরে জামাতের বিভিন্ন নেতার এই স্টেটমেন্টগুলো আমরা দেখেছি যে তারা, এবং আমরা 2013-14 সালের পরে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি জামাতের নিজস্ব যে তৃণমূল লেভেল থেকে জামাতের নেতৃস্থানীয় যারা ছিল তাদেরকে এইভাবে প্রশ্ন করা হয়েছে যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যেই অন্যায়গুলো করেছে, যে দুর্নীতিগুলো করেছে, সেগুলোর ব্যাপারে আপনার একটা ইসলামী আদর্শের একটা দল হয়ে আপনারা কেন প্রশ্ন তুলেননি, এবং আপনার কিভাবে সেই সেম ক্যাবিনেটে আপনারা স্টে করেছেন। এবং হুম তখন ওনারা সেই যুক্তি দিয়েছেন যে কেন বৃহত্তর স্বার্থে, ঐক্যের স্বার্থে, সরকারের স্ট্যাবিলিটি যেন যেন নষ্ট না হয়, সেই জন্য তারা এই অবস্থানগুলো নিয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয় মানে জনাব তারেক রহমান আজকে এই কথাটা খুবই হাস্যকর হয়ে গেছে আর কি। উনি সেই সময়ের এই বিষয়গুলোকে যদি টেনে নিয়ে আসেন, এইভাবে যদি কম্পেয়ার করেন, ওনার আসলে এগুলোকে হুম জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। ওনার সময় দুর্নীতি হয়েছে, সেটাকে ওনাকে অ্যাড্রেস করা উচিত, এবং কিভাবে সেগুলোকে ইন ফিউচারে ফেস করবেন সেগুলোকে একদম। আবার ফিউচার জেনারেশন, মানে ফিউচার ওনার গোলটা দেখানো উচিত, ওনার সেই ওয়ে দেখানো উচিত। আমার একটু বিষয় আছে আর কি নোমান ভাই। জি। নোমান ভাই বেশ কিছু কথা বলেছেন আর কি, যে উনি, আই মিন, উনি ওনার জায়গা থেকে ওনার বুঝতে পারেন, উনি ওনার পার্সপেক্টিভ, উনি যা দেখেছেন সোশ্যাল হ্যাঁ, মিডিয়াতে সেটা উনি বলতে পারেন, একদম। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যেটা দেখলাম কয়েকদিন আগে, বেশ কয়েকটা আমরা মানে জরিপ দেখেছি, যে জরিপগুলোতে হুম আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানে উনি যেভাবে সবকিছুকে নালিফাই করে দিচ্ছেন, নালিফাই করে দেওয়া যায় না, হয়তো উনি বলতে পারেন যে হ্যাঁ, আসলে যতটুকু দেখা যাচ্ছে যে মানে জামাতের 100% এখন মানে মানুষের ম্যান্ডেট নিয়ে নিচ্ছে আর কি, যেটা পাবলিকলি বোঝা যায়, সোশ্যাল মিডিয়ায় বোঝা যায়। আসলে এটা হয়তো বা ওটা হবে না, কিন্তু উনি যেভাবে বলছেন যে আসলে কেউ চিনিয়েই না, এটা এরকম নয়। কারণ আমরা দেখেছি যে যেই যেই জরিপগুলো এসেছে, আমি জরিপগুলো পড়াশোনা করার চেষ্টা করেছি, এটা ছিল হুম একটা খুবই বিগ অ্যামাউন্ট অফ স্ট্যাটিস্টিক্স, যেটা অন্য কোনো কেউ করেনি।
এবং তারা হ্যাঁ, যেটা দেখিয়েছে ন্যারেটিভের জরিপ, হ্যাঁ ন্যারেটিভের জরিপ, ন্যারেটিভ এবং সর্বশেষ আর যে জরিপ, সোচ্চার সহ অনেকগুলো হ্যাঁ যারা জরিপ জাগরণ এসেছে, ফাউন্ডেশন ছিল, হ্যাঁ। সেই সেই জায়গাগুলোকে আমরা দেখেছি, তারা যেই মানে স্যাম্পল গুলো তারা নিয়েছেন, স্যাম্পল ডাইভার্সিটি যেরকম ছিল, আমি হুম সবগুলো হুম। স্টাডি করে দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এই 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 যে ডাটার যে রেজাল্টটা এসেছে, সেটা আসলেই মানে বাংলাদেশের ইতিহাসে হয়তোবা পরিবর্তিত কোনো কিছু আসবে আর কি, যে উনি যেভাবে এটাকে একদম জিরো করে দিয়েছেন তা এটা বলা যায় না। আর ওকে। হ্যাঁ, এটা আর কি। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে আপনার, আমার এখন মনে আসছে না কোনটা ছিল সেটা, ওনার না, ওনার আমি কোনো একটা বলেছিলাম বিষয়। যে আপনাদের আপনাদের সুইডেনের ব্যাপারে এই যে মানুষের যে ট্যাগিং এর যে বিষয়গুলো, এগুলো কি আপনারা ওখানে প্রবাসীদের মধ্যেও দেখতে পান কিনা? এটা আসলে এত মানে নোংরামির পর্যায়ে চলে যায়নি, কিন্তু আছে। আমরা দেখেছি যে ওকে। সোশ্যাল মিডিয়ায় কিছু বিএনপির, আমার আসলে বলা ঠিক হয়েছে কিনা জানি না, কিছু লোকজনকে দেখি যারা হয়তো তার নিজের দলের প্রচারণা করেন, তখন হুম হয়তো বা তার দলেরই ওনাদের সাথেই চলতে ফিরতো ওনারা যদি কমেন্ট করেন যে আপনি হুম হুম এরকম, উনি একজন শিক্ষিত মানুষ, কিন্তু দেখা গেছে যে মানে সোশ্যাল মিডিয়াতে কোনো এআই জেনারেটেড কন্টেন্ট পেয়েছে অথবা কোনো প্রোপাগান্ডা ভিডিও পেয়েছে, উনি সেটা শেয়ার করছেন এবং সেখানে খুবই মুখরোচক কথাবার্তা লিখছেন। তখন ওনারই দলের কোনো একজন লিখলেন যে ভাই, এভাবে সবকিছুকে এরকম ঢালাওভাবে লেখা উচিত না, আপনি আপনার নিজের মান সম্মানটা বজায় রেখে এগুলো পোস্ট করুন। উনি তখন দেখা গেছে ওনাকে কমেন্ট করলো যে তুমি তো গুপ্ত, গুপ্ত হ্যাঁ। অমুক, গুপ্ত তমুক, তোমরা তো এগুলো, এটাই মনে হবে তোমাদের। তো এগুলো আছে, এগুলো আসলে ওকে। এই এই ওকে। সংস্কৃতিটা বাংলাদেশি কমিউনিটির সব জায়গায় আমরা দেখতে পাই। নোমান ভাই, আপনার কাছে আসবো আমি। আপনার কাছে ইন্টারেস্টিং কিছু প্রশ্নও আছে আমার, তার আগে আব্দুল হাকিম ভাইয়ের কাছে একটু জানতে চাই। আব্দুল হাকিম ভাই, সৌদি আরবে যারা সাধারণত বসবাস করে যে অঞ্চলে, মানে এক জায়গাতে অনেক মানুষকে একসাথে পাওয়া যায় এবং ওনারা ওনাদের পরিবারের সাথে খুব ওয়েল কানেক্টেড, প্রতিদিন অসংখ্যবার ওনাদের যোগাযোগ হয়, বিভিন্ন নির্বাচনী আসনের মানুষ ওখানে থাকেন। তো এইটা বাস্তবতা কি এরকম? আমি যদি ধরেও নেই যে সৌদি আরবে দাঁড়িপাল্লার সমর্থক সবচেয়ে বেশি, ওনারা ভোট দিচ্ছেন পোস্টাল ব্যালটে যেভাবে, একই রকম ভাবে ওনাদের পরিবার এবং পরিবারের সদস্যরাও বাংলাদেশে কি ওই একই দলকে সাপোর্ট করছে, নাকি ওখানে কোনো ডাইভার্সিটি আছে? আপনাদের আলাপ আলোচনার ভিতরে কি পাওয়া যায়? আসলে আপনারা জানেন যে যারা প্রবাসী, আমরা দূরে থাকলেও আমার মন সবসময় দেশের মধ্যে পড়ে থাকে, কারণ আমাদের জি স্ত্রী সন্তান সেখানে থাকেন এবং তাদের জি সিকিউরিটি প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং জি তারা মনে করেন যে যাদের মাধ্যমে তাদের সম্পদ, তাদের সন্তান নিরাপত্তা লাভ করতে পারে, তাদেরকে ভোট দেওয়া জি। উচিত। সুতরাং প্রবাসীরা এই জন্য তো জানেন যে প্রবাসীদের ভোট যাতে কাউন্টেড না হয়, এবং অনেকে হুম। তার এগেনস্টে কথা বলতেছে যে এদের জি। দরকার নেই। এবং কিছুদিন আগে কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর, সে তো বলছে যে এরা, যারা প্রবাসী যারা আছে, তারা এত হুম হুম। খুশিত কেন, এত আনন্দিত কেন? তার কারণ হচ্ছে যে এরা ভোট দেওয়ার পরে এদের স্ত্রীদেরকে আপনাদের জামাতের আমিরদের মানুষদের কাছে কাছেই যারা দেয়া হবে, ইসরায়েল হ্যাঁ, এই ধরনের একটা কথা বলেছে। জেরা দেবে। ঠিক জি না? তার মানে কি? কারণ তারা চাচ্ছে যে প্রবাসীরা তাদের ভোট না দেক। কিন্তু প্রবাসী যারা অরিজিনালি, যারা আপনারা জানেন, তারা সবসময় দেশকে নিয়ে তারা কিন্তু কনসার্ন। জি এই জন্য তারা সবসময় সৎ যোগ্য ব্যক্তিদেরকে চায় তারা দেশের শাসন ক্ষমতায় আসুক। এই জন্য প্রবাসীরা যেমন নিজে ভোট দিবে এবং তাদের পরিবার আত্মীয় স্বজনকেও সেই হুম সৎ হুম। ব্যক্তিদের ভোট দেওয়ার জন্য তারা অনুপ্রাণিত করে। ওকে। ওকে, আপনি কুড়িগ্রামের মানুষ আমি যতটুকু জানি, সেই জায়গা থেকে আপনি যদি একটা অ্যানালাইসিস করেন কুড়িগ্রামে যে আসনগুলো রয়েছে এবং আপনার বাড়ির যে আসন, যে আসনের আপনি ভোটার, সেই আসনের বাস্তব প্রেক্ষাপটটা বর্তমানে কি? জি, এখানে জনাব অধ্যাপক আনারুল ইসলাম কুড়িগ্রাম ১ জি আসনে তিনি দাঁড়িপাল্লার পক্ষ থেকে নির্বাচন করতেছেন, এবং ধানের শীষে জনাব সাইফুর রহমান সাহেব আছেন এবং জাতীয় পার্টির আছেন, ক্যান্ডিডেট আছেন। তো আমি যে তথ্য হুম নিয়েছি, এবং আমার এক ফুফাতো ভাই গত পরশুদিন তিনি টেলিফোন করছিলেন যে জি আসলে অ্যাকচুয়ালি একসময় এখানে ছিল আপনার ধানের শীষের পক্ষে, কিন্তু এবার জি দেখা যাচ্ছে দাঁড়িপাল্লাটাই বেশি, এখন তাদের মানে সমর্থন বেশি দেখা যাচ্ছে। হুম সুতরাং আশেপাশে আরো দেখা যাচ্ছে যে অন্য কুড়িগ্রাম অন্যান্য আসনগুলোর মধ্যেও আহ, যেখানে অবশ্য ১০ দলীয় ঐক্য জোটের এখানে ক্যান্ডিডেট আছে, এবং সালিহিন হুম। সাহেব সেখানে, ওই ব্যারিস্টার সালিহিন, যার হ্যাঁ নাগরিকত্ব নিয়ে একটা সমস্যা হয়েছিল, পরে তিনি বৈধতা পেয়েছেন। হ্যাঁ। সবকিছু মিলে এখানে কিন্তু দাঁড়িপাল্লার সম্ভাবনা আছে, এবং ১০ দলীয় ঐক্য জোটের যে প্রার্থী যারা আছেন, এখানে জি এনসিপি দের সঙ্গে যুক্ত থাকার কারণে, জুলাই যুদ্ধের মধ্যে যারা হুম অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছিলেন, এরা জামাতের সাথে সম্পৃক্ত থাকার কারণে, এবং হুম অন্যান্য যারা দেশপ্রেমিক দল আছে এবং যারা সৎ, বিশেষ করে তাদের দ্বারা কোনো সামাজিক কোনো অপরাধ সংঘটিত হচ্ছে না, এই জন্য জনগণ তাদেরকে বেশি একটা
তাদের সাপোর্ট করতেছে তাদের স্বার্থের কারণে, দেশের ভবিষ্যতের জন্য। ওকে ওকে, আবার আসবো আপনার কাছে নোমান ভাই। এবার আপনার কাছে আবার অনেকগুলো প্রশ্ন এই কারণে যে আমি যদি ধরে নিই যে আপনার যে স্টেটমেন্ট আপনি বলেছেন যে অনলাইনে তাদেরকে যেরকম দেখা যাচ্ছে অফলাইনে হয়তো তাদের ওই রকম অবস্থানটা আসলে নেই। তো বিএনপির মতো একটা বড় দল, আমরা এর আগে অনেক কথা শুনেছি, বিএনপির প্রায় 3 কোটির মতো নেতাকর্মী রয়েছে এবং তারা যদি বিভিন্ন রকম কার্যকলাপ করে তাহলে ভেসে নাকি অনেকেই বঙ্গোপসাগরে চলে যাবে, এরকম কথাও আমরা শুনেছি বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যদের কাছ থেকে। এবং বিএনপি বলেছিল যে তারা এই মাঠের রাজনীতি আসলে অন্যরকম। জামাত যখন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলো তখন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, যিনি নিজেও গুম ছিলেন দীর্ঘ বছর, তিনি বলেছেন যে সোহরাওয়ার্দী উদ্যানটা যদি একটা আসন হতো তাহলে হয়তো একটা আসন জামাত পেত। উনি এরকমও বলেছেন। তো আমার বাস্তবতা হলো যে যদি জামাতের অবস্থা সত্যি এত খারাপ হয় তাহলে দলের প্রেসিডেন্ট বা আমি বলি যে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকেও গুপ্ত সুপ্ত বা ওনাদেরকে এত আমলে নিতে হচ্ছে কেন? মানে যদি অবস্থা এত খারাপই হয় তাহলে আসলে আমলে নেবার দরকারটা কোথায় জামাতে ইসলামীকে? এ নিয়ে তো কথা না বললেও পারা যায়। কি মনে হয় আপনার? আপনি সুন্দর কথা বলেছেন। বিশেষ করে আমি আমি জানি যে বিএনপি বিশাল অনেক বড় দল এবং বিএনপির ভিতরে বিভিন্ন ধরনের মানুষ আছে এবং তারেক রহমান বাংলাদেশে আসার আগে সম্পূর্ণভাবে তিনি তার প্ল্যান কি করতে চান এই ব্যাপারে অনেক বিভিন্ন বিস্তর কথাবার্তা বলেছেন। এবং আপনি জানেন যখন নির্বাচনের মাঠ আসবে, মাঠ আসলে মাঠ গরম হবে, গরম হওয়ার সময় আপনাকে অপোজিশনকে আপনি যখন পোক করবেন, অপোজিশন আপনাকে পোক করবে। তারেক রহমান ওকে। এখন পর্যন্ত যে কয়টি মিটিং করেছে আপনি যদি দেখেন, তার মেইন ফোকাস ছিল তার পলিসি, জনগণের কাছে তার পলিসিকে পৌঁছে দেওয়া এবং তার মাঝে মাঝে তিনি অপোজিশনের বিভিন্ন ক্লেম অথবা বিভিন্ন কথা অ্যাড্রেস করেছেন। এবং যেটা সাধারণত রাজনৈতিক নর্ম, আপনি আপনি যদি ব্রিটিশ রাজনীতি দেখেন অথবা অন্যান্য যে দেশে সংসদীয় রাজনীতি আছে সেগুলো নর্ম, সেই নর্মটাই তিনি পালন করেছেন এবং তিনি কোনো ক্ষেত্রে এমন পর্যায়ে যাননি যেটা নোংরামির পর্যায়ে পৌঁছায় অথবা তিনি জাস্ট ডিফেন্ড করেছেন ওকে। বিভিন্ন জিনিস এবং তিনি এবং যেটা প্রচলিত আছে যেমন গুপ্ত কথাটা এবং এটা অবশ্যই তাদের তাদের বিভিন্ন আচরণের কারণে এই কথাটা এসেছে এবং সেই কথাটাই তিনি জাস্ট অ্যাড্রেস করেছেন। এবং আমি আমি একটা পয়েন্টে কথা বলবো, বিশেষ করে যে জরিপ নিয়ে কথা হয়েছে সেটা নিয়ে জিয়া হাসান ভাই কিছুদিন আগে স্ট্যাটাস দিয়েছিলেন, আপনারা হয়তো নাকি দেখেছেন। ন্যারেটিভ নামে একটা সংগঠন একটা জরিপ করেছেন এবং জরিপটার অবস্থা আমাদের আগে হ্যাঁ, না, সমস্যা নেই, আসুক, সেও তো আগামী দিনের ভোটার এবং নাগরিক। নো প্রবলেম। হ্যাঁ। তো ন্যারেটিভের একটা জরিপ হয়েছে এবং সেই হ্যাঁ। জরিপ যদি আপনারা দেখেন, সেই জরিপটা আমাকে আওয়ামী লীগের আমলে একটা জরিপের কথা মনে করিয়ে দেয় এবং সেম একটা জরিপ হয়তো বিএনপির কোনো একজন করেছে। সো আমি জরিপগুলোতে গেলাম না, কারণ জরিপগুলোতে আসলে বাংলাদেশের যে জরিপগুলো হয় এগুলাকে আপনি কোনো কিছুকে ফ্যাক্ট হিসাবে নিতে পারবেন না, কারণ যারা জরিপ করে। তাহলে নোমান ভাই আপনাকে একটু থামাই। আজকে প্রতিদিনের বাংলাদেশ নামে একটি পত্রিকা কিন্তু একটা রিপোর্ট করেছে যে বিএনপি 178টি সিট পাবে এবং জামাত পাবে প্রায় 56টা বা 46টার মতো সিট, এবং 40টা সিটের ব্যাপারে তারা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বলেছে। এবং সেখানেও যদি 20টা সিট বিএনপি পায় তাও 200-র উপরে পেয়ে যাচ্ছে। বিএনপি মহল কিন্তু এই জরিপটাকে খুব আমলে নিয়েছে, তারা কিন্তু সবাই প্রায় শেয়ার দিচ্ছে, তারা কিন্তু জরিপটাকে আমলে নিচ্ছে কারণ এটা তাদের ফরে গিয়েছে। প্রথম আলোর জরিপ কিন্তু বিএনপির বড় বড় অ্যাক্টিভিস্টরা শেয়ার দিয়েছে এবং বলেছে দেশের 70% মানুষ বা তার উপরের মানুষ কিন্তু বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। তো জরিপকে তো আমলে নিচ্ছে বিএনপি, যেটা তাদের পক্ষে যাচ্ছে। অবশ্যই এবং যখন অনেকেই জরিপ আমলে নিচ্ছেন, বাট আমি জরিপ আমলে নিতে চাই না। পার্সোনালি আমি জরিপ এইসব ওকে। কোনো জরিপ আমলে নিতে চাই না, কারণ আমাদের দেশে 17 বছর ভোট হয়নি। এই ব্যাপারটা বাস্তবতা আপনাকে বুঝতে হবে। যেই কারণে হয়তো জামাতের যারা ভাইরা আছেন অথবা তাদের যে নতুন সাপোর্ট হয়েছেন অথবা তারা যারা অ্যাক্টিভিস্ট আছে তারা একটু কনফিডেন্স, কারণ গত 17 বছরে আসলে আপনি একটা জনগণের পালসটা বোঝার আপনার কোনো মুভমেন্ট ছিল না। এবং আপনি দেখেন আমাদের যে নতুন ভোটাররা আছে, বিশেষ করে আমাদের জেনারেশন এবং আমাদের সিনিয়র জেনারেশন যারা আছেন, তাদের বেশিরভাগই হচ্ছে নতুন ভোটার এবং এই নতুন ভোটাররাই আসলে নির্ধারণ করবে দেশটা কেমন হবে এবং কিভাবে যাবে। সো আমরা যেই আসনগুলো আসলে বলছি যে এই আসনগুলো আমরা এটা বিএনপির ক্ষেত্র, এটা জামাতের ক্ষেত্র, যে এই আসনগুলো আমাদের জন্য ভাইটাল অথবা এগুলো আমাদের কানেক্টেড আসন, এগুলো আমরা জিতবো, এই আসনগুলোতে আসলে ফল সম্পূর্ণ উল্টে যেতে পারে। তাই আমি জরিপকে ধরবো না। আমি যেটা দেখতে চাই, বিশেষ করে আমি পার্সোনালি যেগুলো দেখেছি রাস্তাঘাটে, আপনি যখন সংসদীয় আসন করবেন, সংসদীয় আসনে ভোট যেতে যাবেন, তখন জনগণের কিছু রিকোয়ারমেন্ট থাকে, জনগণের কিছু আবদার থাকে। এই আবদারগুলো তারা তাদের কাছে যাদের মনে হয় যে সে হয়তো জিতবে তাদেরকে ডেকে নিয়ে সেই আবদারগুলো করে।
এবং সেগুলোই হয় নর্মালি সাধারণত। এখন আমি যদি আপনাকে একেবারে ঢাকা 19-এর সরাসরি উদাহরণ দিই, ঢাকা 19-এ জোটের প্রার্থী দিলশানা পারুল আপা এবং ডক্টর সালাউদ্দিন বিএনপির প্রার্থী। আপনি যদি দেখেন এলাকার পরিস্থিতিগুলো, দেখেন এলাকার বিভিন্ন সমস্যা সবাই সালাউদ্দিনকে নিয়ে আসছেন এবং ওনাকে বলছেন, এবং যে জিনিসটা হয়তো আপনি আপনি যদি ওনাদের ফেসবুক পেজের আমি নাম শোনার পরে ফলো করার চেষ্টা করেছি, দেখেছি, এবং তাদের আপনি যদি দেখেন তাদের অ্যাক্টিভিটি দিনে হয়তো কোন একটা জায়গায় যেখানে সাভার একটি বিশাল আসন, আর সাভারে প্রায় I think I might be wrong, more than 5 or 6 lakh voter or even more, right? এবং বিশাল বড় একটা এরিয়া, তারা কিন্তু তাদের সাভার সেন্টার ছাড়া তাদের মুভমেন্ট খুব কম, এবং যে জায়গাগুলোতে তারা অনেক ক্ষেত্রেই দুর্বল, এবং এই দুর্বলতাটাই প্রকাশ পাচ্ছে যে আসলে জনগণ কি তাদের চাচ্ছে কিনা। জনগণ যদি তাদের চেত, তাহলে অবশ্যই জনগণ তাদের ডেকে নিয়ে আসতো এবং তাদের কাছে সেই দাবি দাওয়াগুলো পেশ করতো। এইখানেই আমার কাছে মাঠের পরিস্থিতিটা মনে হয়েছে। এটা আমার আসন, এমন না যে এই আসনের অবস্থা সব জায়গায় সেম থাকবে। এমনও হতে পারে যে কোনো আসনে জামাতের প্রভাব বেশি অথবা অন্যান্য মানুষের প্রভাব বেশি হতে পারে, বাট আমি এটাও বলবো না যে বিএনপি 250 সিটস পাবে আগামী ইলেকশনে, বিকজ উই নেভার নো, বিকজ দিস ইলেকশন ইজ এ ডিফাইনিং পয়েন্ট, এবং এই ইলেকশনের পরে বোঝা যাবে আসলে কোন দলের কেমন সাপোর্টার আছে। জামাত যে অনলাইনে যেটা করছে সেটা আছে কিনা, নাকি আসলে সবই তাদের বাঁশের কেল্লার পেজগুলোর মতো বিভিন্ন প্রোপাগান্ডা। একদম একদম। আমি আব্দুল হাকিম ভাইয়ের কাছে খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন করবো। আব্দুল হাকিম ভাই, আমরা আপনার কাছে আসবো একটু পরে, রাশেদ ভাইয়ের কাছে যাব, কিন্তু তার আগে প্রশ্নটা আপনার কাছে রেখে যাই। সেটা হলো যে এই যে আমরা অনেকেই বলছি যে বিএনপি এই ধরনের কথা বলছে, জনাব তারেক রহমান সাহেব গুপ্ত সুপ্ত বলছে, কিন্তু আমরা তো জামাতে ইসলামের নেতৃবৃন্দকেও তো খুব ভালো কথা সবসময় বলতে শুনছি না। তারা বরগুনা জেলা জামাতের যে সহকারী সেক্রেটারি, যাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, তিনিও তো বললেন যে ডাকসু ছিল মদের আড্ডাখানা এবং বেশ্যাদের মানে জায়গা, তো সেটা নিয়ে একটা বেফাস মন্তব্য করলেন। আমরা রংপুর 4 আসনের যে জামাতের প্রার্থী ছিল, তিনি আক্তার হোসেনকে সাথে নিয়ে বললেন যে ইব্রাহিম আল ইসলামের চাইতেও তাদের বেশি কুরবানির ইতিহাস রয়েছে বা কুরবানি করতে হয়েছে তাকে। আমরা শাহজাহান চৌধুরী সাহেবকে দেখেছি চট্টগ্রামে, তার জন্য আল্লাহ সূর্য দাঁড়ায় থাকবে, সেই ধরনের মন্তব্য করেছেন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন মারামারি হলো স্থানীয় এলাকাবাসীর সঙ্গে, সেখানে একজন বললেন যে আমরা এই এলাকার জমিদার, এই বিশ্ববিদ্যালয়ে আমাদের আসুন। তো এই জমিদারি, এই রকম মন্তব্য এবং অধ্যত্বপূর্ণ আচরণ করবার মতো বক্তব্য জামাতি ইসলাম কবে থেকে দেয়া শুরু করলো, এটা আমি আপনার কাছে আসবো একটু পরে। আব্দুল হাকিম ভাই, আপনার ফোনটাকে আবারও রোটেট করতে হবে। এবং রাশেদ ভাই, আপনার কাছে আসতে চাই, যে কথাটা উঠে আসলো যে এই যে গুপ্ত সুপ্ত রাজনৈতিক কর্মীদের বাইরে যে একটা টার্ম আমরা আজকে শুনলাম, গুপ্ত ভোটারও হতে পারে, অর্থাৎ যা মুখে বলছে ভোট দিবে অন্যখানে। তাহলে আমাদের নোমান ভাইয়ের এই কথাটার কি হবে যদি জামাতি ইসলামের এইরকম গুপ্ত ভোটারও বিএনপির মধ্যে থেকে যায়? সমস্যা সমাধানের জন্য বিএনপির লোকের কাছে যাচ্ছে, কিন্তু ভোট দেওয়ার সময় দাঁড়িপাল্লাকে দিয়ে দিল। ব্যাপারটা কি মনে হয় আপনার কাছে? আপনি লক্ষ্মীপুর তো জামাতেরও যেমন বড় নেতা আছে, একই রকম ভাবে বিএনপির বড় নেতাও আছে। লক্ষ্মীপুরের পরিবেশ এবং বিদেশে দেখে আপনি কি মূল্যায়ন করবেন? না, আসলে গুপ্ত বিষয়টা মানে এগুলো হলো রাজনৈতিক টার্মিনোলজি। বিভিন্ন সময় বিভিন্ন দল একটা অন্য দলকে ঘায়েল করার জন্য এই ধরনের টার্মগুলো ইউজ করেন ওনারা, এবং সেটা হতে পারে ওনাদের মতো করে যদি না হয়, ওনাদের দলের পক্ষে যদি ভোট না দেয়, অথবা ওনাদের দলের মতো করে না চলে, ওনাদের মতো করে অ্যাক্টিভিজম না করে, ওনারা যেভাবে তাদেরকে দেখতে চায় আর কি, ওনাদের একটা তো ফ্রেমওয়ার্ক আছে, সেটার মধ্যে যদি না ঢুকে, তখনই সে হয়ে যায় গুপ্ত। যদি উনি ওনার গায়ে অন্য কোনো দলের ক্লিয়ার লেবাসটা দেখতে না পায়, অথবা ক্লিয়ার যে ট্যাগ বা ওনার গায়ের যে ফ্ল্যাগ বিহেভিয়ার যদি ক্লিয়ার না হয়, তখন নর্মালি এই বাংলাদেশে এগুলো চলতে থাকে, যেটা আমরা বিগত সময়েও দেখেছি। তো এটা এখন নতুন ভাবে মানে জুলাই গণঅভ্যুত্থানের পরে এটা এখন বিভিন্ন রাজনৈতিক দল এটা করছেন। যেমন আমি মনে করি যে বিএনপির আমলনামাটা আরো খারাপ যতটুকু জামাত তাদেরকে দিয়ে থাকে। তারা বলে যে তাদেরকে চাঁদাবাজ। আমার কাছে মনে হয় এটা খুবই সিলি। চাঁদাবাজ কেন ওনাদেরকে ট্যাগ দিবেন আপনার? শুধু চাঁদাবাজ? একটা দল মানে এত বছর নির্যাতিত হয়ে মাজলুম থেকে তারা কি করলো? তারা দেখা গেছে যে 1.5 বছরের মাথায় তারা নিজেদের দলে প্রায় 230 জনকে নিজেরা খুন করেছে, তারা ধর্ষণ করেছে। তাহলে একটা দল এত মাজলুম থাকার পরে তারা কিভাবে এত জালিম হতে পারে, বা তারা দেখা গেছে এই কাজগুলো করতে পারে? তাদের তো শিক্ষা নেওয়ার দরকার ছিল বিগত সময়ে তাদের এরকম জুলুম নির্যাতন থেকে।
কাজে আমি মনে করি যে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি মানে আসলেই পরিবর্তন দরকার, এবং এগুলো থেকে উত্তরিত হতে না পারলে এই সকল ট্যাগিং ফ্রেমিং দিয়ে আসলে খুব বেশি মানে অগ্রগামী হতে পারবে না আর কি। আর যেটা বোঝা যাচ্ছে যে জেনারেশনের মাইন্ডসেটের মধ্যে একটা বড় ধরনের প্যারাডাইম শিফট হচ্ছে, এবং মানুষ দেখছে সেটা, মানুষ বুঝছে, মানুষ মানুষ পড়াশোনা করছে, সোশ্যাল মিডিয়া এখন অনবরত মানুষের অ্যাক্সেস আছে, এবং মানুষ সেগুলো দিয়ে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্ত নিয়ে মানুষ তখন তাদের অভিমত ব্যক্ত করছে, তখন আমরা মনে করছি যে ওকে, হয়তো বা উনি কোথাও ইনভলভ না, কিন্তু উনি নিজেকে নিজে জাজ করতে পারছেন যে কি হচ্ছে আসলে দেশে। তখন আমরা দেখা গেছে যে আমি বললাম যে ভাই, আপনি যেহেতু আমার মতের সাথে যাচ্ছেন না, আমি আপনাকে বলে দিলাম চাঁদাবাজ, অথবা আপনি আমাকে বলে দিলেন গুপ্ত। তো এই হুম। এই বিষয়গুলো এখন চলছে। তো ওকে, আমি মনে ওকে। করি, জি জি, বলুন আমরা ভাই। আমরা লাস্ট একটা কথা শুনবো সব জায়গাতে। আমি আব্দুল হাকিম ভাইয়ের কাছে কথা শুনে আসি, এরপর আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। খুব ছোট করে 30 সেকেন্ডের প্রত্যেকের কাছে একবার শুনবো। আব্দুল হাকিম ভাই, আমির হামজা সাহেব তো কিছুদিন আগে বলেছিলেন যে এরকম বক্তব্য উনি যদি এই মুহূর্তে চান তাহলে 100টার মতো মানুষ লাইন লেগে যাবে তাকে বিয়ে করার জন্য। আমরা ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি, যিনি দীর্ঘদিন আয়নাঘরে গুম ছিলেন, তিনি বললেন যে গোলাম আজম সাহেব যে জামাতি ইসলাম করে গিয়েছিলেন, এই জামাতি ইসলামীতে আমির হামজা সাহেবের নমিনেশন পাওয়ার কথা না, এরকম কথাও তো বলছেন দলের ক্ষেত্রে। তো জামাতে ইসলামীকে যারা এইরকম ইসলামিক পার্সপেক্টিভের একটা খুব চমৎকার দল, ডিসিপ্লিন দল বলতো, এই দলগুলোতে ফিল্টারিং যেভাবে হতো, এখন কি ফিল্টারিং কমে যাচ্ছে কিনা, এইরকম কথাগুলো শোনা যাচ্ছে কেন জামাতে ইসলাম সম্পর্কে? এটা ভোটের মাঠে কতখানি প্রভাব ফেলবে? আসলে ট্রুথ ইজ ট্রুথ। ইসলাম প্রত্যেকটা জিনিসে একটা সুন্দর গাইডলাইন দিয়েছে, হুম। এবং আমাদের জানা মতে জামাত ইসলাম যে একটা সংগঠন, সুন্দর সংগঠন, তারা কোনো অবস্থায় অর্থহীন কথাকে তারা সাপোর্ট করে না। জি। সুতরাং যারা এই সমস্ত কথা বলেন তাদের ব্যক্তিগত, এটা তাদের ঘাটতি, দুর্বলতা। হুম। হুম। এতে কিন্তু সংগঠনের লাভবান হয়, ক্ষতিগ্রস্ত হয়, এবং অনেক ভোটার এতে কিন্তু আসলে তার আশা করে না যে আপনার এত একটা সুন্দর একটা সংগঠনের পক্ষ থেকে তাদের নেতৃবৃন্দ এই ধরনের কথা বলুক। সুতরাং যারা জি। যে পর্যায়ে কথা বলেছে কিনা, যারা বলেছেন আর কি, এটা অবশ্যই ঠিক নয়, ঠিক হয়নি এটা। তবে মিডিয়া হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে মিডিয়ার যে প্রচার, জি। দেখা যাচ্ছে হয়তো বলছে 10, এটাকে হয়তো 100 বানায় ফেলছে। সুতরাং কথার প্রেক্ষাপট হঠাৎ করে একটা পয়েন্ট নিয়ে অনেক সময় বক্তাগণ তাদের বিভিন্নভাবে তারা কথা অ্যানালিসিস করেন, বলেন, কিন্তু যদি ডিটেলস কথাটা তারা হয়তো উপস্থাপন করতো, তারা হয়তো এটা না হইতে পারতো। সবকিছু মিলেই আমরা এটা কোনো অবস্থায় এটাকে সাপোর্ট আমরা করি না, বা এটা ইসলামী সংগঠনের মানে জন্য এটাকে আসলে সুন্দর নয় যে জনগণ একজন লোকও যদি এখান থেকে দূরে যায়, এটা কিন্তু সংগঠনের ক্ষতিকর। সুতরাং জি। আমরা আশা করব যে সবাই কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন, এবং কোনো ধরনের নেগেটিভ কথা বলা উচিত নয় ময়দানে। একদমই, একদমই তাই। আমরা আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নোমান ভাই, আপনার কাছ থেকে একদম ছোট করে ক্লোজিং রিমার্কস যেমন শুনবো, ঠিক সেই সঙ্গে এটাও বলে নিতে চাই আমরা একটা খুব কঠিন বাস্তবতার মধ্যে বোধহয় দাঁড়িয়ে, কারণ এমন দুটো দল এবার প্রধান দল হিসাবে নির্বাচন করছেন, এবং নিজেদের প্রতিপক্ষ যারা দীর্ঘ 22 বছর একসাথে জোটে ছিলেন, এবং এই জোটে থাকার ব্যাপারটাকে নিয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় মহাসচিব, উনি কিন্তু আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনা পালায় গিয়ে তাদেরকে খুব বিপদে ফেলে দিয়ে গিয়েছেন। এরকম একটা কথাও কিন্তু উনি বললেন, উনি থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হতো, এরকম উনি কোট করে মানে এভাবে বলেছেন। তো এই ব্যাপারগুলো আসলে কেন কালকে যদি আবারও এই গুপ্ত সুপ্ত যে তারা তাহলে এর আগে শেখ হাসিনার শাসনামলকেই শাসন মানে সাপোর্ট করে করে এরকম কথা যদি জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়, তাহলে আসলে বিষয়গুলো কেমনে যাবে? এই কাদা ছোড়াছুরির রাজনীতিতেই কি আমরা সারা জীবন থেকে যাব? নতুন বন্দোবস্ত বা নতুন দিনের কি আশা আমরা আসলেই দেখতে পাবো না? কেমন করে এই জোট ভেঙে এখন তারা প্রধান প্রতিপক্ষে পরিণত হলেন, যে দুই দলের প্রধানদেরকে পরস্পরের ব্যাপারে খোঁচা দিতে হচ্ছে? নোমান ভাই, আপনার মন্তব্য শুনবো, এবং সেই সঙ্গে ক্লোজিং রিমার্কস। ধন্যবাদ। আসলে আমরা যে ধরনের রাজনীতি চেয়েছিলাম সেই ধরনের রাজনীতির দিকে আসলে আমরা যাচ্ছি না। বিশেষ করে আমি আমার রাজনৈতিক অবস্থান থেকে আমি আসলে হতাশ, বিকজ আমি চেয়েছিলাম যে আমরা পলিসি এবং পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু একদম। আমরা দেখছি সেটা বিএনপির ক্ষেত্রে অনেক পলিসি তারা সামনে আনলেও উল্টা দিক থেকে সেখানে ট্যাগিং এবং বিভিন্ন জিনিসপত্র ছাড়া, লো কি হুম। যাকে বলি আমরা অ্যাটাক, এগুলো ছাড়া হুম। আসলে কিছু আসেনি। এবং সেই জিনিসটাই আসলে রাজনৈতিক পরিবেশটাকে একটু আগের চেয়ে নোংরা করে তুলেছে, এবং নোংরা একটা পরিবেশ হয়ে গেছে। এবং ভাই আব্দুল হাকিম ভাই আরো সুন্দর একটা কথা বলেছেন যে উনারা উনি উনার ডিফেন্ড করতে গিয়ে বলেছেন যে বিভিন্ন আউট অফ কন্টেক্সট কথা নিয়ে বিভিন্ন কিছু করা। এবং আমি গত 2 দিন আগেও হুম। তারেক রহমানের কথা নিয়ে তারা কিভাবে আউট অফ কন্টেক্সট করে তারা বিভিন্ন কাজ করেছে সেটা আমরা দেখেছি। এবং আমরা এটাও দেখেছি
একটি ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু প্যানেলে শিবিরের পক্ষ থেকে যে নমিনেশন পেয়ে জয়যুক্ত হয়েছে, সে বাচ্চা ছেলে, 7-8 বছরের বাচ্চা ছেলেকে হুম সে হুম হুম। কান ধরে উঠবোস করাচ্ছে এবং সেটাকে করছে। তাদের ভাইরা সবাই মিলে জাস্টিফাই করছে। এবং এইখানেই আসলে আমাদের যে সমস্যাটা এখানে চলে আসছে, আমরা এমন হুম ভাবে একটা সিচুয়েশনে চলে আসছে এখন যে এই আমাদের যে জামাতের ভাইরা আছেন অথবা বিপক্ষ দলের ভাইরা আছেন, তারা নিজেদের কোনো দোষ দেখছেন না এবং সম্পূর্ণভাবে নিজের দোষটাকে আদায় করতে চাচ্ছেন। এবং সেইখান থেকেই হুম আমার কাছে মনে হয় যে বিএনপি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করছে, কারণ বিএনপি জানে তাদের ভিতরে সমস্যা আছে, বিএনপি জানে সন্ত্রাসী আছে, বিএনপি জানে চাঁদাবাজি আছে, এবং বিএনপি এটার সাথে আগেও ডিল করেছে এবং ভবিষ্যতেও ডিল করবে। এই ব্যাপারে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বলেছেন দুর্নীতি দূর করতে হবে, চাঁদাবাজ দূর করতে হবে। এবং এই ব্যাপারে আমি যখন কিছুদিন আগে আমাদের ঢাকা 19-এর এমপি ক্যান্ডিডেট সাউদ্দিন সাহেবের কথা বলেছিলাম, উনি সরাসরি আমাদের বলেছেন যে আমরা জিরো টলারেন্স থাকবে এই ব্যাপারে। এবং এই ব্যাপারগুলোতে বিএনপি যেমন সমস্যাটা অ্যাড্রেস করতে পারে, জানে, তখন সে এটা সলভ করতে পারবে। কিন্তু আপনি যখন এটাকে সম্পূর্ণভাবে ইগনোর করবেন যে আমরা চাঁদাবাজি করি না এবং এই হয় না ওই হয় না, তখন আপনি এটাকে সলভ করতে পারবেন না। কারণ আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি প্রথমে যে কথাটা বলেছিলাম, আবু সালে ভাই আর হুম হুম নোমান ভাই নামে মনে হয় আরেকজন ছিল, যাদেরকে হুম শাহজাহান চৌধুরীর এরিয়াতে গণপিটুনির শিকার হতে হয়, এবং সেটা হয়েছিল প্রায় আগস্টের পরপরই। এবং তারা সেখানে কেন গিয়েছিলেন? তারা একটা বাজার দখল, একটা চাঁদাবাজির ঘটনা সাথে জড়িত ছিলেন। সেখানে স্থানীয় যে মারা, যে তার মানে যাকে হুম অভিযোগ হুম। করা হয়েছে, তিনি যদিও আওয়ামী লীগ বলে একসময় রাজনীতি করতেন, পরে আমরা জানতে পেরেছি তিনি গুপ্ত রাজনীতি করতেন, মানে তাদেরই ইন্টারনাল ক্লাসে তাদেরকে মারা হয়। এবং এটা এটা রিপোর্ট হয়েছে, এটা এটা আপনারা জানেন। এবং আমার একটা উদাহরণ দিচ্ছি, একটা সমিতি আছে জামালপুরে, আল আবাকা নামে একটা সমিতি, যেখানে 400 কোটি টাকা মেরে পালিয়ে হুম গেছে উপদেষ্টারা, এবং উপদেষ্টাদের মধ্যে 3 জন হচ্ছে জামাতের হুম এখন এমপি ক্যান্ডিডেট। এবং 3 জনের নাম আমি বলে দিচ্ছি: নাজমুল হক সিদ্দিকী, মুজিবুর রহমান আজাদী, আব্দুল সাত্তার। এবং তারা জামালপুর 1, জামালপুর 3 এবং জামালপুর 5-এর এমপি ক্যান্ডিডেট হুম হুম। জামাত। এবং ওকে। এইটা শুধু নয়, এরকম আরো অনেক ঘটনা আছে। এবং বিএনপি এই ব্যাপারগুলোতে বিএনপি এত ফোকাস করছে না, বিএনপি নিজের পলিসি এবং তার যে প্ল্যান সেটা নিয়ে বিএনপি ফোকাস করছে। এবং আমার ওকে। মনে হয় বিরোধী হিসাবে জামাতেরও তাদের প্ল্যান এবং তাদের যে কি করতে চায় সেটা নিয়ে বেশি ফোকাস করলে জনগণ মনে হয় ভালো কিছু পেত। কারণ এখন যেটা হচ্ছে, জামাত অলরেডি মনে হচ্ছে তারা ধরেই নিয়েছে তারা কোনোভাবেই ক্ষমতায় যাবে না। এর জন্য তারা যেভাবে বিএনপিকে দমানো যায়, সে দমানোর জন্য যে অ্যাটাক এ যাওয়া দরকার, সে অ্যাটাকে যাচ্ছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ নোমান ভাই, আপনি থাকেন একটু, আমরা ক্লোজ করবো। রাশেদ ভাই, আপনার কাছ থেকেও খুব ছোট করে শুনতে চাই। বিএনপি পলিসি নিয়ে কথা বলছে, কিন্তু জামাতও তো বিশাল বড় পলিসি সামিট করলো এবং সেখানে তো খুব ভূয়সী প্রশংসার শিকার, মানে প্রশংসা পেল জামাতে ইসলামী, ও বিভিন্ন পয়েন্টে তারা আলোচনা করলো। 26টির মতো গুরুত্বপূর্ণ পলিসি নিয়ে তারা কথা বললো। আপনারা যারা বাইরে আছেন, পড়াশুনো নিয়ে কাজ করছেন, সায়েন্টিস্ট, আপনি বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট, সেই জায়গা থেকে আপনাদের কাছে এই রকম জামাতের পলিসি সামিট গুলো কি রকম প্রভাব ফেলে আপনাদের ওখানকার মানুষদের জন্য, ছাত্রদের মধ্যে, বা যারা ওই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করে তাদের মধ্যে? কি মনে হয়? ছোট করে একটু শুনবো রাশেদ ভাই, শেষ মুহূর্তে। আহ, আসলে অনেকগুলো কথা শেষ মুহূর্তে আমি তারপরে বলছি। যেটা নোমান ভাইয়ের কথা ধরে আর কি, যে নোমান ভাই সহ এখন আমি এখন ইদানিং ফেসবুকে ঢুকলে আমি দেখতে পাই যে আমাদের বিএনপির অনেক ভাই বন্ধুরা ওনারা বলেন যে জামাতের কোনো পলিসি নেই, অথবা হ্যাঁ। পলিসি নাই বলে তারা হলো বিএনপির বিরুদ্ধে লেগে থাকেন। এবং 5 আগস্টের পর থেকে যখন বিভিন্ন লুটতরাজ হচ্ছিল, দখলদারিত্ব হচ্ছিল, মানে চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড গুলো দেখা যাচ্ছে হাত বদল হয়ে গেছে। টেম্পু স্ট্যান্ড আমি জাস্ট বললাম, যদিও সকল ধরনের যে মানে লোকাল যানবাহন গুলো যে স্ট্যান্ড হুম আছে সেগুলো দখল হয়ে গিয়েছে। তখন তারা বলা শুরু করলো যে মানে এগুলোকে বললো যে জামাত কেন তাদেরকে এরকম কাদা ছোড়াছড়ি করছে। তখন তারা লেগে হুম গেল অন্যান্য বিভিন্ন ধরনের ট্যাগ দেয়া আর কি, যে উম, যত যা দেয়া যায় আর কি, স্বাধীনতা বিরোধী, রাজাকার, এই ধরনের কথাগুলো। কিন্তু তারা কি প্রবলেমগুলো কি তখন অ্যাকসেপ্ট করেছিল? তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নাই, এবং সেগুলোর ব্যাপারে ক্লিয়ার কোনো স্ট্যান্ড নেয়নি। তারা পাল্টা অ্যাটাক করা শুরু করলো। যখন দেখা গেছে যে জামাতের আমির বললেন যে মানে এক 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 জালেমের হাত থেকে আরেক জালেমের হাতে দেশ যেন না যায়, তখন হুম আপনারা এটার জন্য তাকে আবার অ্যাটাক করা শুরু করলেন। তাহলে আপনারা যদি জালিম নাই হয়ে থাকেন তাহলে আপনাদের রিয়েক্ট করার তো দরকার নাই। তো আপনারা সেটা হুম বলবেন, প্রবলেমটাকে, রিয়েল প্রবলেমটাকে কেউ অ্যাড্রেস করে নাই। এবং বিএনপির দেখা গেছে যে এখন যে ইলেকশন হচ্ছে, ইলেকশনের মধ্যে প্রায় 39 জন হচ্ছে ঋণ খেলাপিগ্রস্ত হয়েছে। এবং নির্বাচন কমিশনার বলল যে উনি অনেক বুকে অনেক ব্যথা নিয়ে উনি এদের মনোনয়ন বৈধ ঘোষণা করতে হয়েছে ওনার। তাহলে এগুলো কেন হচ্ছে? তো এগুলো মানে এগুলো তর্কে গেলে তো আসলে আমাদের দেশের কোনো উপকার হবে না। এবং একদম।
বিএনপির হুম, প্রধান হুম, উনিও একই কথা বললেন যে সব সমালোচনা করে দেশের মানুষের কোনো উপকার হবে না, কিন্তু একদম আলটিমেটলি ওনাদের আগাগোড়া রাজনীতির ধরনটা শুরু থেকে এখনো মনে হচ্ছে যে আসলেই সমালোচনাটাকেই সবাই ফোকাস করছে। কিন্তু 5 আগস্টের পরে আসলে আমরা 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 যেটা আশা করেছিলাম পুরো বাংলাদেশে আসলে একটা বড় ধরনের পরিবর্তন আসবে দেশের উন্নয়নের জন্য, দেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য। আমাদের সন্তান, আমরা এখন সবাই বাবা মা হয়েছি, আমরা আসলে বুঝি যে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের জন্য আমরা কিরকম বাংলাদেশ রাখতে চাই। হুম, আমরা হয়তো বা প্রবাসে আছি, কিন্তু আমরা আসলে অনেক ইচ্ছা করি যে বাংলাদেশে আমরা ফিরে যেতে চাই আমাদের সন্তানদের নিয়ে। দেশে হুম, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের বাড়ি গাড়ি সবকিছু ওখানেই আছে, আমরা ওখানে গিয়ে থাকতে চাই, নিজের দেশে আমরা থাকতে চাই। কিন্তু হুম, সেটা কতটুকু সেফ, আমরা সন্তানের জন্য কতটুকু নিরাপদ বাংলাদেশ গড়ছি, সেটা নিয়ে আসলে আমাদের কারো কোনো কথা দেখছি না আমরা। আমাদের মানে আলোচনাগুলোর মধ্যে প্রধান থাকে হচ্ছে একজন আরেকজনকে অ্যাটাক করা। তা আমি এক্স্যাক্টলি। পয়েন্টে আসি যে জামাতের ব্যাপারে জামাতের পলিসি আছে, আমরা দেখতে পাচ্ছি তারা যে প্রশ্নগুলো তোলা হয়, তারা বিএনপি নর্মালি বলে থাকেন যে তারা নারীদেরকে ঘর থেকে বের হতে দিবেন না, তারা দেশকে হলো কোনো একটা দেশের মতো বানাবেন। তো এই ধরনের হুম, কথাগুলো বলে আসলে মানুষকে কি এখন ব্লাইন্ড ফোল্ড করে রাখা তো যাবে না। এখন মানুষ দেখতে পাচ্ছে আসলে একটা দল কি করছে, তারা কি চায়, তাদের একদম প্র্যাকটিক্যালিটিটা কতটুকু, তারা সোসাইটিতে কি করছে, তারা মানুষের সাথে কি করছে, তারা সেগুলো দেখে। তা আপনারা সেটার ব্যাপারে প্রতিযোগিতা করেন, কিন্তু একটা ইমাজিনারি আসলে ব্লেম গেম খেলে তো কোনো লাভ হবে না। একদম। আমরা এতটুকু চাই প্রবাস থেকে, আমরা এতটুকু চাই, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা যখন এইসব দেশে থাকি, হুম, হুম, আমাদের কিছু মানুষ অনেক আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। কেন? কারণ তারা দেখে, তারা কম্পেয়ার করে যে হুম, এখানকার লাইফস্টাইল, প্রতিটা স্টেপে তারা দেখতে পায় এটা তো বাংলাদেশে এরকম, এই কাজটা তো বাংলাদেশে এরকম অবস্থা, এরকম হযবরল অবস্থা, এখানে এই একদমই তাই। জিনিসটা এত সুন্দর করে চলছে, আমাদের দেশে কেন হচ্ছে না? তখনই আসলে প্রবাস থেকে দেশের প্রতি মানুষের ভালোবাসা, এক্সপেকটেশন অনেক হাই হয়ে যায়। যারা প্রবাসে থাকেন তারা চায় দেশটা আরো ব্যালেন্সড হোক, পলিটিক্যাল ডেমোক্রেসি যেটা হচ্ছে ডেমোক্রেসির পরিপূর্ণ চর্চাটা সেখানে হোক, মানুষের মধ্যে সম্মান বোধ থাকুক, মানুষের মধ্যে জি, তর্ক হবে, ডিবেট হবে, জি, কিন্তু তাদের মধ্যে রাশিদ ভাই কোনো আমাদেরকে শেষ ভায়োলেন্সের করতে হবে, শিকার হ্যাঁ। হবে না। জি, তো জি, এই বিষয়গুলো এখনো পর্যন্ত আমরা আমরা আশা করছি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশ একদিন সেখানে যাবে, অনেক ডিবেট হবে, অনেক কঠিন হ্যাঁ, যুক্তির মাঠ খেলা হবে, কিন্তু সেখানে কোনো মারামারি হবে না। যে নির্বাচনী হ্যাঁ, ক্যাম্পেইনে যাচ্ছে সেখানে অ্যাটাক করা হচ্ছে, মহিলাদেরকে অ্যাটাক করা হুম, হচ্ছে, এই কাজগুলো থেকে সরে আসতে হবে। আপনি আপনার পলিসি দিয়ে, আপনার যুক্তি দিয়ে, আপনার সুন্দর ম্যানিফেস্টো একদম, দিয়ে মানুষকে মুক্ত করেন, কিন্তু মারপিট দিয়ে মানুষকে আসলে দমিয়ে রাখা তো যাবে না। একদম, একদম, একদম। জি। রাশিদ ভাই, থ্যাংক ইউ। আব্দুল হাকিম ভাই, আপনার কাছে খুব ছোট করে শুনবো, একদম ক্লোজিং রিমার্কস যেমন আমরা শুনবো, ঠিক তেমনি ভাবে আমার প্রশ্নটা এরকম যে জামাতে ইসলামীকে মানুষ যে ফ্রেম এবং যে ছবিটা মানুষের মনে জামাতে ইসলামের জন্য সাধারণ মানুষের মধ্যে অঙ্কন করে ফেলেছে, সেখান থেকে যদি এইরকম মানে কাদা ছোড়াছুরির জায়গাটাতে জামাতে ইসলাম নিজেও যুক্ত হয়ে যায় এবং পাল্টা উত্তর প্রত্যুত্তর দেওয়ার খেলায় যদি জামাতে ইসলাম মেতে ওঠে, তাহলে কিন্তু যতটা না মানুষ জামাতে ইসলামকে পছন্দ করত, ঠিক উল্টো দিকে কিন্তু রেজাল্টটাও ঘুরে যেতে পারে। কারণ আমরা জানি এবং বুঝছি, চতুর্দিকে খবর রেখে যেটা যতটুকু বুঝছি, যে এখন আর খুঁটি গাড়া আসন বা খুঁটি গাড়া ভোটার বলে কোনো কিছু থাকবে না। ভোটাররা প্রতিনিয়ত বুঝবে, ট্র্যাক করবে এবং সেই অনুযায়ী তাদের ভোটের সিদ্ধান্ত নেবে। আব্দুল হাকিম ভাই, আপনি কি বলবেন, জামাতে ইসলামী এই দিক থেকে কতখানি এগিয়ে? এবং আপনার সামগ্রিক মূল্যায়ন একদম ছোট করে যদি বলেন, আমাদেরকে শেষ করতে হবে। জামাত ইসলামের স্টান পরিষ্কার। জি, তাদের অবস্থান মানুষকে আঘাত করে নয়, মানুষের মন জয় করে আমরা তাদেরকে আমার পাশে নিয়ে আসবো। শুধু এখানে কোনো ছাড় জামাত ইসলামের নেই, এবং জামাত ইসলাম জনগণের কল্যাণের জন্যই কাজ করে। তারা নিজের পকেট থেকে পয়সা দিয়েই, এমনকি আমিরে জামাত পর্যন্ত সবাই সংগঠন দেয়, কেউ নেয় না। এমনকি সরকার জি, যদি জামাত ইসলাম ফর্ম করে, তারা এখান হুম, থেকে স্পেশাল কোনো সুযোগ পাবে না। জনগণ যেভাবে যতটুকু পাবে ঠিক এভাবেই তারাও পাবে। স্পেশাল তারা হুম, কোনো সুযোগ সুবিধা তারা নিবে না। সুতরাং জনগণের কল্যাণ হিসেবে তাদের কাছে মুখ্য। সুতরাং এই ওকে, প্রেক্ষাপটে তারা জনগণকে কাছে রাখার জন্য তারা পজিটিভ কাজ করে যাচ্ছে। এমনকি অনেক প্রশ্নের উত্তর তারা দেয় না। অনেক কিছু ঘটনা হুম, ঘটতেছে কিন্তু আমাদের পলিটিক্যাল বিভিন্ন জায়গায়, কিন্তু তার জবাব হুম, দিচ্ছে হুম, না। জনগণকে আমরা যদি এই সমস্ত কাজে ব্যস্ত থাকি, তাহলে তো আমাদের আমাদের পক্ষে জনগণ আসবে না, বরং তো আমরা এটি নিয়েই ব্যস্ত থাকবো। এই জন্য তারা ঠিক ইলেকশনকে তাদের একটা নাম্বার ওয়ান কাজ হিসেবে গ্রহণ করেছে এই প্রেক্ষাপটে, এবং তার পজিটিভ কাজ করে যাচ্ছে, জনগণের দৌড় গড়ায় যাচ্ছে, তাদেরকে বুঝাচ্ছে, তাদেরকে হুম, সুশাসন প্রতিষ্ঠার জন্য, এবং দল ঐক্যজোটের পক্ষে তারা যখন নির্বাচন করে, তার ভোট দেয়, তারা এই কাজে তারা কিন্তু ব্যস্ত। সুতরাং একটা জামাত হিসেবে একটা বড় একটা সংগঠন, ইসলামিক সংগঠন, এবং তাদের কর্মী বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের যে অবস্থান, এমনকি ছেলেমেয়েরা যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানে না,
কিন্তু তাদের একটাই যে জামাত ইসলাম ছাত্র শিবির এরা হচ্ছে আমাদের আশা ভরসার স্তর এবং তারা জনগণের অধিকারকে তারা প্রতিষ্ঠা করতে চায়, এটা তাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। একদম। সুতরাং এখানে নেগেটিভ কোনো কাজ করার তাদের কোনো প্রয়োজন নেই, তার পজিটিভ কাজ করে যাবে। যদি এক্ষেত্রে জনগণ তাদেরকে সাপোর্ট করে ওকে, আর যদি নাও করে তারপর তারা মনে করে যে নিজেকে অ্যানালাইসিস করবে যে আসলে আমাদের ঘাটতিটা কোথায়, আমাদের কোন জায়গার মধ্যে ঘাটতি আছে। তো বর্তমান যে প্রেক্ষাপট, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জামাত ইসলাম ইনশাআল্লাহ পজিটিভলি কাজ করে যাচ্ছে এবং দেশের বিভিন্ন কর্নার থেকে যে মেসেজ পাওয়া যাচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে পাচ্ছি, এবং বিদেশি যারা সংস্থা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দেখা সাক্ষাৎ করতেছে, তাদের একটা মন্তব্য তারা অলরেডি প্রকাশ করতেছে যে এবার অনেকটা পজিটিভ সাইড দেখা যাচ্ছে। সবকিছু মিলেই ওকে, জামাত ইসলাম একদম ভালো ফর্মে আছে এবং আশা করা যায় যে তারা কিন্তু ভালো করতে পারবে ইনশাআল্লাহ। একদম একদম। আপনারা এতক্ষণ যাবত যুক্ত ছিলেন আমাদের সাথে যুক্ত ছিলেন জার্মানির বার্লিন থেকে আব্দুল্লাহ নোমান, আমাদের সাথে যুক্ত ছিলেন সুইডেনের স্টকহোম থেকে একে এম রাশিদুল হাসান, এবং সেই সঙ্গে সৌদি আরবের রিয়াদ থেকে আব্দুল হাকিম, কথা সাহিত্যিক এবং লেখক। ও আপনাদের সবাইকে, সায়েন্টিস্ট এখানে, ইঞ্জিনিয়ার রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং বাংলাদেশে যাই ঘটুক, যেভাবেই ঘটুক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, পজিটিভ এবং ইতিবাচক রাজনীতি করুক, যেটা দেশের জনগণের জন্য। যে দলের লোকই ক্ষমতায় আসুক না কেন, তিনি যেন ওই নির্দিষ্ট দলের না হন, বরং সারা বাংলাদেশের হতে পারেন এবং সে নিয়ে কাজ করুক। বাংলাদেশের দিনে নতুন যাত্রা শুরু হোক। বাংলাদেশের এই আগামীর প্রেক্ষাপটটাতে আমরা সবাই মিলে স্বপ্ন দেখি। এবং দি বাংলা পালসের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।